এসএসসি 25 জিরো টু হাসলার উইদিন 200 আওয়ার্স কোর্সের কাজ ক্ষমতা শক্তি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমরা একটু বুঝতে চাই, এই চ্যাপ্টারটা নিয়ে যদি বুঝতে চাও, তুমি একটু ডিপলি ফিল করতে চাও, এই চ্যাপ্টারটা নিয়ে কম করে হলেও 8 থেকে 10 ঘন্টার লেকচার দেয়া যাবে। ঠিক আছে? 8 থেকে 10 ঘন্টার লেকচার দেয়া যাবে। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, বা আমিও কখনো 8-10 ঘন্টা লেকচারে বিশ্বাসী না। আমি যে জিনিসটাতে বিশ্বাসী সেটা হচ্ছে, তোমাকে আমি 1 ঘন্টা পড়াবো, তুমি তোমার 2 ঘন্টা এফোর্ট দিবা। আমি যদি তোমাকে 10 ঘন্টা পড়ায় শেষ করাই দিই, তুমি যদি আধা ঘন্টায় মনে করো যে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তুমি আধা ঘন্টা পড়েই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এটা তোমার পড়া না। সেলফ স্টাডি ইজ দ্য মেইন থিং, যেটা তোমার পড়াশোনায় ইমপ্রুভমেন্ট আনে। ঠিক আছে? সো আমি ট্রাই করব আজকে খুব কম সময়ে, ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা এমনভাবে কমপ্লিট করে দিতে, যাতে এই চ্যাপ্টারে সিকিউ বলো, এমসিকিউ বলো, বা ক বলো, খ বলো, কোনো কিছুতে যাতে কোনো সমস্যা না হয়। তো আসো আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো আসো, কাজ জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরো, আচ্ছা, ধরো তুমি, কি বললাম তোমাকে, আমি বলছি যে তুমি আমার, কি বলবো, আমার বইটা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। তোমাকে আমি সকালে দাঁড় করায় গেছি, তুমি রাত পর্যন্ত আমার জন্য বইটা নিয়ে দাঁড়ায় আছো, এক জায়গাতেই দাঁড়ায় আছো। দ্যাট মিনস তোমার কাজ কিন্তু হচ্ছে না। তুমি মনে করতেছো যে তোমার কাজ হচ্ছে, তুমি আমার জন্য একটা কাজ করছো, অনেক বড় কাজ করে ফেলছো, দ্যাট ইজ আমার বইটা নিয়ে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দাঁড়াইছিলা। বাট অ্যাকচুয়ালি তুমি কোনো কাজ করোনি। তাহলে কাজ কখন হয়, বা কাজ করছি আমি কিভাবে বুঝবো? এই যে আমি হাঁটতেছি না, তার মানে আমি কাজ করতেছি। এই যে দেখো আমি হাঁটতেছি, আমি কি করতেছি? কাজ করতেছি। খেয়াল করো তো, তুমিও কাজ করছো, আমিও কাজ করছি। ডিফারেন্সটা কোথায়? আমিও সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এভাবে হাঁটছি, কিন্তু তুমি কি করছো? জাস্ট দাঁড়াইছিলা। দেখো তাহলে ডিফারেন্সটা কোথায়? খেয়াল করছো ডিফারেন্সটা হচ্ছে কোথায়? স্মরণে। স্মরণ মিন্স কি? এই যে আমি একটা দূরত্ব ধরে হাঁটতেছি না, বা একটা স্মরণকে কেন্দ্র করে হাঁটতেছি না, এটাই হচ্ছে কি ডিফারেন্স। তাহলে কাজ হয় কখন, কাজ হয় না কখন? যখনই বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ ঘটে, তখনই কি হয়? কাজ হয়। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, আসলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি তারপরে বুঝাচ্ছি। কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর বল প্রয়োগে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর স্মরণ ঘটে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর স্মরণ ঘটে, ঠিক আছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের দিকে বস্তুর স্মরণ ঘটে, এখানে দেখো তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে বল প্রয়োগে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে বল প্রয়োগে, তারপরের ওয়ার্ডটা হচ্ছে বলের দিকে, তারপর হচ্ছে স্মরণ। এই তিনটা জিনিস যদি তুমি কানেক্ট করতে পারো, দ্যাট মিন্স তোমার কি হয়েছে? কাজ হয়েছে। এই তিনটা জিনিসকে তোমার কানেক্ট করতে হবে ইন অর্ডার টু ডু সাম ওয়ার্ক। দ্যাট মিন্স তোমার যদি কিছু কাজ করতে হয়, এই তিনটা জিনিস মানতে হবে। কিভাবে মানতে হবে আসো দেখাচ্ছি। ধরো একটা বস্তু আছে, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার উপর ধরো আমি বল প্রয়োগ করলাম। খেয়াল করো, ধরো বস্তুটার উপর আমি কি করছি? এদিক থেকে বল প্রয়োগ করছি, দ্যাট মিন্স বল প্রয়োগ করছি। এখন বস্তুটা যদি বল যেদিকে প্রয়োগ করছি, খেয়াল করো বল কোন দিকে প্রয়োগ করছি? এদিকে প্রয়োগ করছি না? তাহলে বস্তুটা যদি বল প্রয়োগ করার পর ঠিকই এদিক দিয়ে চলা শুরু করে, এদিক দিয়ে চলা শুরু করে, এবং বস্তুর একটা কি থাকে? স্মরণ থাকে। এই যে স্মরণ, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে স্মরণটা হয়েছে, তাহলে খেয়াল করো বল প্রয়োগ করছি কোন দিকে? এদিকে। বলটা কোন দিকে গেছে, বা বস্তুটা কোন দিকে গেছে? যেদিকে বল প্রয়োগ করছি ওইদিকে বস্তুটা গেছে। ঠিক আছে? যেদিকে বল প্রয়োগ করছি ওইদিকে বস্তুটা গেছে। তাইলে বস্তুর একটা আবার কি ঘটছে? স্মরণ ঘটছে। এই যে সম্পূর্ণ প্রসেসটা, এটাকে আমরা কি বলতে পারবো? কাজ বলতে পারবো। ঠিক আছে? তাইলে বল প্রয়োগ হইতে হবে, বলের দিকে বস্তুর স্মরণ হইতে হবে। স্মরণ না হইলে কি হবে না? কখনো কাজ হবে না। তুমি একটা জায়গায় দাঁড়ায় থেকে কখনো বলতে পারবে না যে তুমি একটা কাজ করছো। ঠিক আছে? তোমার কি করতে হবে? একটা স্মরণ অতিক্রম করতে হবে, তাইলে তুমি বলতে পারবে হচ্ছে কি তুমি একটা কাজ করছো। আচ্ছা, তাইলে বলের, সরি বলের বলতেছি, কাজের, কাজের সূত্র কি হইতে পারে? কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে, কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে, এবং কাজের যে সূত্র সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, এফ কে আমরা কি লিখতে পারি বলতো? এফ কে আমরা ভেঙে কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ এস, এটা লিখতে পারি, এম এ এস লিখতে পারি। আচ্ছা, এটা যদি উচ্চতার ক্ষেত্রে হয়, ধরো তুমি একটা বস্তুকে উপরে উঠাইছো, একটা বস্তুকে মাটির থেকে তুমি কি করছো? উপরে উঠাইছো, তাহলে তুমি কাজ করছো? করছো। ওই যে উচ্চতাটা উঠাইছো না, স্মরণ হয়েছে না?
টানছিলা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে বল প্রয়োগ করছে, উপরের দিকে উঠছে। ঠিক আছে? তারপর একটা কি হয়েছে? উচ্চতা পর্যন্ত উঠছে। দ্যাট মিনস এটা যদি উচ্চতার ক্ষেত্রে হইতো এটা কি হইতো? mgh হইতো। কিন্তু mgh টা সচরাচর লিখে না, কারণ mgh টা শক্তিতে ইউজ করে। ঠিক আছে? কাজের ক্ষেত্রে শুধু কি ইউজ করা হয়? ইউজুয়ালি mas ইউজ করা হয়। এটা মাথায় রাখো। তাহলে আমাদের কাজের সূত্রটা হচ্ছে কি? w is equal to fs, fs সমান কি লেখা যায় আবার? mas। আচ্ছা, এখন আসো এই যে একক, এই যে একক, এই কাজের যদি আমরা একক ধরতে চাই, আচ্ছা খেয়াল করো তো f এর একক কি? f মানে হচ্ছে কি? নিউটন না? নিউটন। আর s মানে হচ্ছে কি? s মানে কি? s মানে হচ্ছে একটা দূরত্ব, নিউটন মিটার। ঠিক আছে? নিউটন মিটার ইনভার্স 1 মেবি। এককটা হচ্ছে নিউটন মিটার, হ্যাঁ নিউটন, নিউটন মিটার। তাহলে আমাদের কাজের এককটা হচ্ছে কি? নিউটন মিটার। আচ্ছা, তাহলে মাত্রা কিভাবে মাত্রা বের করা শিখেছিলাম না সবাইকে চ্যাপ্টার 1 এ? মাত্রা কেমনে বের করে? মাত্রা বের করার জন্য তোমার আলাদা আলাদা প্রত্যেকটা রাশির মাত্রা বের করতে হবে। যেমন এখানে m মানে হচ্ছে কি? ভর। ভরের মাত্রা কি? m। এ হচ্ছে কি? ত্বরণ। ত্বরণের মাত্রা কি ছিল? lt ইনভার্স 2। ত্বরণের একক কি? ms ইনভার্স 2। ms ইনভার্স 2 থেকে কি? মাত্রা lt ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2 এবং s। s মানে কি? একটা দূরত্ব। দূরত্ব মানে কি? একটা দৈর্ঘ্য নাকি ভর নাকি সময়? একটা দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে কি? l। তাহলে খেয়াল করো সবগুলোকে যদি তুমি গুণ করো তুমি পাও হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। সবগুলোকে গুণ করলে তুমি কি পাবা? ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। তাইলে আমাদের কাজের মাত্রা হচ্ছে কি? ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে একক শেষ, মাত্রা শেষ। আর কি আছে? আরেকটা জিনিস জানতে হবে। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। এটা তোমার না জানার কথা না। কেন না জানার কথা না? কারণ আমি তোমাকে চ্যাপ্টার কততে? 1 এ মেবি, 1 এ হতে পারে। আমি তোমাদেরকে কি শিখিয়ে দিছি? যে ভেক্টর রাশির একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম। সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। মনে আছে? সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। সূত্র শিখিয়ে দিছি না? তাহলে এটা হচ্ছে কি? ওইখানে কি কাজ ছিল? কাজ ছিল না। যেহেতু কাজ ছিল না, এটা হচ্ছে কি? স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটা স্পেশাল কেস চিন্তা করি। একটা স্পেশাল কেস চিন্তা করি। স্পেশাল কেসটা যদি তুমি চিন্তা করতে চাও, তোমার থেকে নিতে হবে এটা কি? স্পেশাল কেস। আচ্ছা, আসো স্পেশাল কেস। আচ্ছা, ধরো ধরো একটা বস্তু ছিল, একটা বস্তু ছিল, একটা বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। আচ্ছা, এফ বল প্রয়োগ করতেছি করতেছি, বস্তুটা বল প্রয়োগ করতে করতে এখানে আসলো। বুঝো? বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করতেছি, কি হয়েছে? বস্তুটা এতটুকু পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করছে। এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমি একটা কাজ করছি। কাজটা হচ্ছে বল অপসারণ করে ফেলছি। মানে আমি আর বল দিচ্ছি না, বল অপসারণ করে ফেলছি। আমি আর কি করতেছি না, কোনো বল দিচ্ছি না। বল যখন দেয়া অফ করছি, বস্তুটা আবার কতটুকু গেছে? এতটুকু পর্যন্ত গেছে, যেটা হচ্ছে ধরো ডি দূরত্ব পর্যন্ত গেছে। ঠিক আছে? এটা কতটুকু গেছে? ডি দূরত্ব পর্যন্ত গেছে। আচ্ছা, এখন বলো তো আমাকে এই ক্ষেত্রে কাজটা কত হবে? এই ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? এটা কি এফ এস প্লাস ডি হবে, নাকি এফ ডি হবে, নাকি এফ এস হবে? দেখি বলো তো কোনটা হবে। কি বলছি? কাজেরটা খেয়াল করো, কাজের সংজ্ঞাটা খেয়াল করো। আমি ওই জন্য কাজের সংজ্ঞাটা মুছিনি। বল প্রয়োগ হইতে হবে, মানে বল প্রয়োগটা কাজ হওয়ার জন্য বলটাকে কনস্ট্যান্টলি থাকা লাগবে। সরি, কনসিস্টেন্টলি কি করা লাগবে? থাকা লাগবে। কাজ যদি হইতে হয়, ভালো করে খেয়াল করো, কাজ যদি হইতে হয় বলকে কনসিস্টেন্টলি বস্তুটার সাথে থাকতে হবে, বলকে থাকতে হবে। বলের দিকে বস্তুর কি হইতে হবে? স্মরণ হইতে হবে। তাহলে খেয়াল করো, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সময় ধরে, সম্পূর্ণ সময় ধরে কি ছিল? এতটুকু সময় ধরে বলটা ছিল। ঠিক আছে? এখান থেকে এতটুকু পুরো সময়টা ধরে কি ছিল? বল ছিল। দ্যাট মিনস এখান থেকে এতটুকু পর্যন্ত যে টাইম ফ্রেমটা ছিল, যতক্ষণ পর্যন্ত কি প্রয়োগ হয়েছে? বল প্রয়োগ হয়েছে, ততক্ষণই কিন্তু অ্যাকচুয়ালি কি হয়? কাজ হয়। এরপর বলটা যখন অপসারণ করে ফেলছি, এখানেও যত দূরেই যাবে যাক, এখানে কি বল প্রয়োগ হয়েছে? কোনো এই জায়গা থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে? এখান থেকে এতটুকু থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে? হচ্ছে না। তাহলে যে জায়গাটাতে বল প্রয়োগ হচ্ছে না, ওইটাকে কি আমি কাজের আন্ডারে নিতে পারবো? যতটুকু অংশে বল প্রয়োগই হচ্ছে না, বল অপসারণ করে ফেলছি, অতটুকু জায়গা থেকে আমি কাজকে কনসিডার আনতে পারবো? সরি, বলকে, বল ছাড়া কাজ বুঝতে পারবো? বা বল ছাড়া বলতে পারবো যে কাজ হয়েছে? বলতে পারবো না। দ্যাট মিনস এই যে এখান থেকে এতটুকু মুহূর্তে কি হয় নাই? কোনো ধরনের কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? কারণ এই মুহূর্তটাতে কোনো বল প্রয়োগ হয়নি। তাহলে যে যতটুকু মুহূর্ত পর্যন্ত ওর বল প্রয়োগ হয়েছে, ততটুকু মুহূর্ত পর্যন্তই কাজ হবে, তার একটু বেশি পর্যন্ত কি হবে না? কাজ হবে না। দ্যাট মিনস যাই হবে হয়ে যাক, আমাদের সূত্রটা এখানেও কিরকম থাকবে? এরকমই থাকবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ডি কে কোনো কনসিডারে আনবো না, ডি কে কোনো কনসিডারে আনবো না। বুঝতে পারছি?
আচ্ছা, এবার আসো। এবার আমি এমসিকিউর জন্য কিছু জিনিস লিখে দিই। এমসিকিউর জন্য জিনিসটা হচ্ছে কাজ কিসের উপর নির্ভর করে? কাজ কিসের উপর নির্ভর করে? কাজ নির্ভর করে বলের পরিমাণ, বলের পরিমাণ ও দূরত্বের উপর। বলের পরিমাণ ও দূরত্বের উপর। তাহলে কাজের মান কত আসবে? কাজের মান কত আসবে? এই যে W is equal to F, Fs, W is equal to Fs, এটা নির্ভর করে, W টা নির্ভর করে কিসের উপর? F আর S এর উপর না? F যত বেশি হবে বা বলের পরিমাণ যত বেশি হবে, কাজ তত বেশি হবে। তারপর S, S মানে হচ্ছে কি দূরত্ব যত অতিক্রম বেশি করবে তত কি হবে? কাজ বেশি হবে। দ্যাট মিন্স কাজ নির্ভর করে কিসের উপর? বলের পরিমাণ এবং হচ্ছে কিসের উপর? দূরত্বের উপর। আচ্ছা, এবার আসো বলের দিকে কাজ, বলের বিরুদ্ধে কাজ। বলের দিকে কাজ, বলের বিরুদ্ধে কাজ। বলের দিকে আর হচ্ছে কি বলের বিরুদ্ধে, এটা কিভাবে লেখা যায়? আচ্ছা, এভাবে লিখে ফেল। বল প্রয়োগে, ধরো বল প্রয়োগ হয়েছে, বল প্রয়োগে বলের দিকে যদি বস্তু সরণ হয়, বলের দিকে বস্তু সরণ হলে তাকে বলা হয় বলের দিকে কাজ। বল প্রয়োগে বলের দিকে বস্তু, আমি 4টা লাইন একসাথে লিখে ফেলছি, 4টা লাইন একসাথে লিখে ফেলো, তারপর আমরা এক্সপ্লেন করব। এটাকে বলা হয় কি? বলের দিকে কাজ। বলের দিকে কাজ। আচ্ছা, তারপর একসাথে আমরা 4টা লাইন লিখে ফেলি। বল প্রয়োগে বলের বিরুদ্ধে বা বিপরীতে, বল প্রয়োগে বলের বিপরীতে বস্তুর সরণ ঘটলে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, এবার 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 হচ্ছে ধরো আরেকটা আর দুইটা আছে, সেটা হচ্ছে উপর থেকে নিচে যদি হয়, উপর থেকে নিচে বস্তুর সরণ ঘটলে বলা হয় অভিকর্ষ দ্বারা কাজ। অভিকর্ষ দ্বারা, অভিকর্ষ দ্বারা কাজ। এবং নিচের থেকে উপরে বস্তুর সরণ ঘটলে, নিচে থেকে উপরে বস্তুর সরণ ঘটলে তাকে বলা হয় অভিকর্ষের বিরুদ্ধে কাজ। অভিকর্ষের বিরুদ্ধে কাজ। আচ্ছা, এই 4টা লাইন লিখছি, লিখে নাও। তাহলে খেয়াল করো, বলছে বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে, বল প্রয়োগে, এই যে একটা বস্তু ছিল, বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম এদিকে, বল প্রয়োগ করলাম কোন দিকে? ডান দিকে। এখন বস্তুটার সরণও যদি ঠিক সেম ভাবে ডান দিকে হয়, এসটাও যদি কি হয়? ডান দিকে হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? বলের দিকে কাজ। বল প্রয়োগ করছে, সরণটা কোন দিকে ঘটছে? সরণটা ঘটছে বল যেদিকে প্রয়োগ করছে ওইদিকে। বল যদি আমি সামনের দিকে প্রয়োগ করি, বস্তুটা কোন দিকে গেছে? সামনের দিকে গেছে, সেটাকে বলা হয় কি? বলের দিকে কাজ। আচ্ছা, এরপর আসো, যদি একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, একটা বস্তুর উপর আমি কি করছি? ডান দিকে বল প্রয়োগ করছি, একটা বস্তুর উপর আমি ডান দিকে বল প্রয়োগ করছি। এখন বস্তুটা যদি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যাওয়া শুরু করে, কখনো এরকম হয় না? বস্তুটা যদি পেছনের দিকে যাওয়া শুরু করে, বস্তুটা যদি কোন দিকে যাওয়া শুরু করে? পেছনের দিকে যাওয়া শুরু করে, সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি? বলের বিরুদ্ধে কাজ। এই দুইটা জিনিস বুঝতে পারছি। বল যেদিকে প্রয়োগ করছি তার বিপরীত দিকে যদি সরণ ঘটে, বল যেদিকে প্রয়োগ করছি তার বিপরীত দিকে যদি সরণ ঘটে, তাকে আমরা বলি হচ্ছে কি? বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? আচ্ছা, এবার আসো অভিকর্ষের দ্বারা কাজ, অভিকর্ষের বিরুদ্ধে কাজ। কি বলছি? উপর থেকে নিচে যখন বস্তু পড়ে তখন সেটাকে বলা হয় হচ্ছে অভিকর্ষ দ্বারা কাজ। উপর থেকে নিচে যখন বস্তু পড়ে, খেয়াল করো, ধর এটা একটা টেবিল ছিল, এই যে টেবিলটার উপর থেকে ধরো একটা কিছু, যে কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তু উপর থেকে কোথায় পড়ছে? নিচে পড়ছে। টেবিলের উপর থেকে যে কোনো একটা বস্তু নিচে পড়ছে। এই যে নিচে পড়ছে, খেয়াল করো তো, ও অভিকর্ষের টান আছে বলে পড়ে না? উপর থেকে যখন নিচে একটা বস্তু পড়ে তখন কিসের টানে পড়ে? অভিকর্ষজ ত্বরণ নিয়ে ও অভিকর্ষ বলে টানে পড়ে। সো এখানে কি হয়? অভিকর্ষের দ্বারা কাজ হয়। আর যখন যখন কোনো বস্তুকে যখন কোনো বস্তুকে, ধরো এই যে এই বস্তুটা মাটিতে পড়ছে না, এই বস্তুটাকে তুমি আবার তুলে আরেকটা টেবিলে রাখলা, এই বস্তুটাকে তুলে আবার তুমি টেবিলে রাখলা, সেম টেবিলে রাখা, আরেকটা টেবিলে রাখা, এই যে বস্তুটাকে তুমি কোথায় রাখলা? আরেকটা টেবিলে তুলে রাখলা। খেয়াল করো, যখন আমি একটা বস্তুকে নিচের থেকে উপরে তুলতেছি, চিন্তা করো, এই যে বস্তুটাকে, এই বস্তুটাকে পৃথিবী কি করতেছে? নিজের দিকে অভিকর্ষ বলে টানতেছে। ঠিক আছে? কিন্তু আমি কি করলাম? বস্তুটাকে টেনে উপরের দিকে উঠাচ্ছি। দ্যাট মিন্স অভিকর্ষ যেদিকে কাজ করতেছে, বস্তুর সরণটা করতেছে কোন দিকে? তার উল্টা দিকে না? অভিকর্ষ কাজ করতেছে নিচের দিকে, বস্তুর সরণটা কোন দিকে করতেছে? উপর দিকে করতেছে। দ্যাট মিন্স এখানে কি হচ্ছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কি তাইলে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি? অভিকর্ষ বলের
বিরুদ্ধে কাজ, দ্যাট মিনস আমাদের কাজ শেষ, আজ এতটুকুতে শেষ। যদি তুলে নেওয়া লাগে তুলে নাও, 1 মিনিট সময় দিচ্ছি, তুলে নাও। শেষ। আচ্ছা, এবার আসো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি নিয়ে। ক্ষমতা লাস্টে পড়বো, এখন পড়বো হচ্ছে শক্তি। শক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি? শক্তি, শক্তি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করার সামর্থ্য, অর্থাৎ যাহাই কাজ তাহাই হচ্ছে কি? শক্তি। যা কাজ তাই হচ্ছে কি? শক্তি। আর শক্তি মানে হচ্ছে কি? কাজ করার সামর্থ্য। বোঝাতে পারছি? আচ্ছা, আর কাজ মানেই হচ্ছে কি? শক্তির রূপান্তর। এই জিনিসগুলো এমসিকিউতে খুব বেশি লাগে। শক্তি আর কাজকে কখনো আলাদা করে দেখার কোনো কিছু নেই। শক্তি আর কাজ কখনো কি না? আলাদা কিছু না। কাজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি? শক্তির রূপান্তর। কাজ মানে শক্তির রূপান্তর জিনিসটা কি? খেয়াল করো, খেয়াল করো। একটু পরে বুঝবা জিনিসগুলো, তাও আমি একবার বলি। এই যে শক্তির রূপান্তর বলছে, ঠিক আছে? শক্তির রূপান্তর বলছে, ধরো একটা ফ্যান চলতেছে না, একটা ফ্যান চলতেছে না, স্টপ। তাহলে এই ফ্যানটার মধ্যে একটা স্থিতি শক্তি বা বিভব শক্তি জমা থাকে না? কোন একটা বস্তুর ভিতরে অটোমেটিক নিজে থেকে একটা শক্তি জমা থাকে না? একটু পরে পড়বে, বিভব শক্তি বলে এটাকে, বা স্থিতি শক্তিও বলা হয়। তো একটা ফ্যান বিভব শক্তিতে ছিল, তুমি সুইচ দিলা, ফ্যানটা ঘোরা শুরু করছে। ঘোরার পর ফ্যানটার ভিতরে কি উৎপন্ন হচ্ছে? গতিশক্তি উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছি? গতিশক্তি উৎপন্ন হচ্ছে। দ্যাট মিনস তুমি খেয়াল করো, ছিল স্থিতি শক্তি, হয়ে গেছে কি? গতিশক্তি। ঠিক আছে? ছিল স্থিতি শক্তি, হয়ে গেছে কি? গতিশক্তি। তাহলে এই যে শক্তির রূপান্তরটা ঘটছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি? কাজ। ঠিক আছে? তার মানে কাজ মানে হচ্ছে কি? শক্তির রূপান্তর। আরেকটা জিনিস মনে রাখবা, কৃতকাজ সমান, কৃতকাজ সমান ব্যয়িত শক্তি। কৃতকাজ সমান হচ্ছে কি? ব্যয়িত শক্তি। কৃতকাজ যা, ব্যয়িত শক্তিও কি? ঠিক তা। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবা, সেটা হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটা? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। ঠিক আছে? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট জায়গায় যাব। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হলে আমরা নেক্সট জায়গায় যাব। নেক্সট জায়গাটা কি? নেক্সট জায়গাটা হচ্ছে গতিশক্তি। আসো, গতিশক্তি। গতিশক্তি, এই যে গতিশক্তি জিনিসটা, গতিশক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি? গতিশক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি? গতিশক্তি যদি তুমি সংজ্ঞা লিখো, যদি সংজ্ঞা লিখো, কোন বস্তু তার গতির কারণে যদি কি হয়? কোন বস্তুর গতির কারণে, কি জানি বলে এটাকে, কোন বস্তুর গতির কারণে অর্জিত শক্তি, এটাকে বলতে পারো কি? কোন বস্তু গতির কারণে যে শক্তি অর্জন করে, বা কোন বস্তুর গতির কারণে যে কৃত কাজটি সম্পন্ন হয়, সেটাই হচ্ছে কি? গতিশক্তি। বুঝতেছি? কোন বস্তুর গতির কারণে যে কৃত কাজ হয়, বা কোন বস্তুর গতির কারণে যে শক্তি ব্যয়িত হয়, সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা প্রথমটা লিখলাম, কোন বস্তুর, কোন বস্তু না লিখে আমরা এতটুকু লিখি, গতির কারণে অর্জিত শক্তি। গতির কারণে অর্জিত শক্তিকে কি বলে? গতিশক্তি বলে। গতির কারণে অর্জিত, গতির কারণে অর্জিত শক্তিকে কি বলে? গতিশক্তি বলে। গতির কারণে অর্জিত শক্তিকে কি বলে? গতিশক্তি বলে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ধরো একটা অ্যামভরের বস্তু আছে, ধরো একটা অ্যামভরের বস্তু আছে, ঠিক আছে? এটার উপর আমরা এফ বল প্রয়োগ করলাম, এটার উপর এফ বল আমরা কি করছি? প্রয়োগ করছি। অ্যামভরের একটা বস্তুর উপর আমরা একটা কি প্রয়োগ করছি? এফ বল প্রয়োগ করছি। এখন এফ বল প্রয়োগ করার ফলে কি হয়েছে? বস্তুটা ভি বেগে সামনে যাওয়া শুরু করছে। বস্তুটা কি করছে? ভি বেগে সামনে যাওয়া শুরু করছে। খেয়াল করো, একটা অ্যামভরের বস্তু ছিল, ওইটার উপর আমরা এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা ভি বেগে কোন দিকে গেছে? ভি বেগে সামনের দিকে গেছে। তাইলে এই বস্তুটার গতিশক্তি কত হবে বলতো? এই বস্তুটার গতিশক্তি কত হবে? এই বস্তুটার গতিশক্তি কত হবে? খেয়াল করো, খেয়াল করো। তাহলে এই যে ও ভি বেগ নিয়ে গেছে না, ভি বেগ নিয়ে গেছে না, যেহেতু ভি বেগ নিয়ে যাচ্ছে, আমি তোমাকে চাইলে এটা এক্সপ্লেনেশন করতে পারি যে কেন গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। বাট এখন যেহেতু ওই সময়টা না, আমি তোমাকে বুঝাই দিব শুধু কোনটা, যতটুকু পড়লে তুমি পরীক্ষায় একটা ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারবা। তোমাকে আমি এখন সূত্রের প্রমাণ দেখাই লাভ না, আমি তোমাকে দেখাবো না। ঠিক আছে? আমি পরীক্ষার আগে কোনো স্টুডেন্টকে সূত্রের প্রমাণ দেখাতে চাই না। আসো, তাহলে কি বলতেছি? এফ বল, সরি, একটা বস্তু ছিল, বস্তুটার উপর এফ বল প্রয়োগ করলে যদি বস্তুটা ভি বেগে গতিশীল হয়,
যদি বস্তুটা কি হয় ভি বেগে গতিশীল হয়, তাহলে এই বস্তুর গতিশক্তি ই কে সমান হবে হচ্ছে হাফ এমভি স্কয়ার। এখন ভাই ই কে মানে কি? ই কে মানে কি? ই কে মানে হচ্ছে এনার্জি, ই মানে হচ্ছে এনার্জি, কে মানে হচ্ছে কাইনেটিক। দ্যাট মিন্স ই কে মানে হচ্ছে কি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি গতিশক্তি। ঠিক আছে, এই গতিশক্তির সূত্র কি বলছি? হাফ এমভি স্কয়ার। আচ্ছা, তোমার মাইন্ডে এটার আগে একটা কোশ্চেন আসতে পারে না? কাজ আর শক্তি যদি সেম হয়, কাজের মাত্রা আর শক্তির মাত্রা কি হবে? একই হবে। কাজের মাত্রা শক্তির মাত্রা একই, তাহলে একক মাত্রা কি হবে? একই হবে। একক মাত্রাগুলো কি হবে? একই হবে। কাজ আর শক্তির একক মাত্রা কি হবে? সেম হবে। ও আচ্ছা, সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। কাজের একক শক্তির একক দুইটাকেই জুল দিয়ে প্রকাশ করা হয়। কাজের একক শক্তির একক দুইটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জুল দিয়ে প্রকাশ করা হয়। কাজের একককেও নিউটন মিটার বলে না আর কি, নিউটন মিটার না বলে জুল দিয়ে প্রকাশ করা হয়। শক্তিকেও কি দিয়ে প্রকাশ করা হয়? জুল দিয়ে প্রকাশ করা হয়। তাইলে এই যে কাইনেটিক এনার্জির সূত্রটা হচ্ছে কি হাফ এমভি স্কয়ার। আচ্ছা, বুঝলাম। এখন এই জিনিসটাকে তুমি একটু ভাঙতে পারো। কিভাবে ভাঙতে পারো? এম কে কি ভাঙা যায়? এম কে কি ভাঙা যায়? ভাঙা তো যায় না। তাহলে কাকে ভাঙা যায়? ভি স্কয়ার কে ভাঙা যায়। তুমি যখন ম্যাথ করবা জিনিসটা কিভাবে ভাঙতে পারো? হাফ এম ইউ স্কয়ার প্লাস টু এস, আমরা সূত্র পড়ছি না? ইউ স্কয়ার প্লাস টু এস, মনে আছে? ইউ স্কয়ার প্লাস টু এস সূত্রটা তুমি এই জায়গায় ইউজ করতে পারো। ঠিক আছে, ইউ স্কয়ার প্লাস টু এস সূত্রটা তুমি এই জায়গায় ইউজ করতে পারো। অথবা অথবা আমরা একটা জিনিস জানি না, সেটা হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এর জায়গায় জি লেখা হয়, এস এর জায়গায় এইচ লেখা হয়। মনে আছে? এর জায়গায় জি লেখা হয়, এস এর জায়গায় এইচ লেখা হয়। দ্যাট মিন্স এই জায়গায় তুমি কি লিখতে পারো? হাফ এম ইউ স্কয়ার প্লাস কত? টু জি এইচ। এখন এটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, এটা আমরা ম্যাথের সময় দেখব। ঠিক আছে, আর বেশিক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ম্যাথ যখন স্টার্ট করবে এই জিনিসগুলো বুঝবা। আপাতত খাতার মধ্যে লিখে রাখো। ঠিক আছে, এবং ম্যাথ করার টেকনিক যা যা দরকার সব আমি তোমাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার আসো। তাইলে কি পাইছি? হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস টু এস অথবা ইউ স্কয়ার প্লাস কি টু জি এইচ। খেয়াল করো তো, এই যে গতিশক্তি ইকেটা নির্ভর করে কিসের উপর? বস্তুর ভর এবং বস্তুর বেগের উপর। তাহলে তুমি একটা জিনিস বলতে পারো না, ভর যত বেশি, ভর ও বেগ যত বেশি, গতিশক্তি তত বেশি, গতিশক্তি তত বেশি। অথবা এটাও বলা যায় ভর ও বেগ যত কম, গতিশক্তি তত কম। দ্যাট মিন্স এটাকে বলা যায় এভাবে, ই কে প্রপোর্শনাল টু এম, ই কে প্রপোর্শনাল টু ভি স্কয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে গতিশক্তি ভরের সমানুপাতিক, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। খেয়াল করো, তোমাকে একটা কোশ্চেন দিতে পারে, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক বলছে না? তোমাকে বলা হয় যে যদি গতিশক্তি দ্বিগুণ করা হয়, খেয়াল করো, যদি গতিশক্তি কি করে, সরি গতিশক্তি না, যদি বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তির কি রকম পরিবর্তন হবে? যদি বেগ দ্বিগুণ করা হয়, গতিশক্তির কি রূপ পরিবর্তন ঘটবে? গতিশক্তির পরিবর্তন, এই জিনিসটা এমসিকিউতে আসতে পারে অথবা খতেও আসতে পারে। ঠিক আছে, যদি বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তির পরিবর্তন কি হবে? খেয়াল করো সম্পর্কটা কিরকম, ই কে প্রপোর্শনাল টু ভি স্কয়ার, আমি রাইট? ই কে প্রপোর্শনাল টু কি স্কয়ার? ভি স্কয়ার। আচ্ছা, তাহলে ই কে, এখন ভি স্কয়ার এর মান কত? 2v হোল স্কয়ার না? 2b হোল স্কয়ার না? কেন? বেগ কি দ্বিগুণ করা হয়েছে, দ্যাট মিন্স ই কে সমান হচ্ছে কত? 4v স্কয়ার। দ্যাট মিন্স এখানেও কি আনতে হবে? একটা 4 আনতে হবে না? সমানুপাতিক চিহ্নের একদিকে কি করতে হয়? সমান করতে হয়। ঠিক আছে, তার মানে এটা যদি 4 ইয়া হয়, সরি ই কে সমান কি হবে? 4v স্কয়ার। দ্যাট মিন্স যদি v এর মানকে দ্বিগুণ করা হয়, যদি v কে কি করা হয়? দ্বিগুণ করা হয়, তোমার গতিশক্তি হবে কত গুণ? 4 গুণ। তাহলে যদি বেগকে 3 গুণ করা হয় গতিশক্তি কয় গুণ হবে? 9 গুণ। যদি বেগকে 4 গুণ করা হয় গতিশক্তি কয় গুণ হবে? 4 4 16 গুণ। যদি বেগকে 5 গুণ করা হয় গতিশক্তি কত হবে? 5 5 25 গুণ। আচ্ছা, এবার আসো ভরের ক্ষেত্রে, যদি ভরকে দ্বিগুণ করা হয় সম্পর্কটা কিরকম? ভরের ক্ষেত্রে কিরকম? ই কে প্রপোর্শনাল টু জাস্ট এম না? তাহলে ভরকে যখন দ্বিগুণ করা হবে গতিশক্তি তখন কি হবে? দ্বিগুণ হবে। ভরকে যখন 3 গুণ করা হবে গতিশক্তি তখন কি হবে? 3 গুণ হবে। ভরেরটা ঠিক আছে, ভর যত গুণ গতিশক্তি তত গুণ, বাট বেগেরটা মনে রাখতে হবে, কারণ ভি স্কয়ার তো, ভি কে সরি, ভি কে যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি 4 গুণ, ভি কে যদি 3 গুণ করা হয় গতিশক্তি 9 গুণ। বুঝাতে পারছি? গতিশক্তি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভব শক্তি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বিভব শক্তি।
এখন বিভব শক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি? বিভব শক্তি জিনিসটা হচ্ছে অবস্থানের কারণে অর্জিত শক্তি। অবস্থানের কারণে অর্জিত গতিশক্তি। সরি, গতিশক্তি না, অবস্থানের কারণে অর্জিত শক্তি। ঠিক আছে? অবস্থানের কারণে অর্জিত শক্তিকে কি বলে? বিভব শক্তি বলে। আচ্ছা, বিভব শক্তিটা মেইনলি হয় কোথার, মানে কিসের সাথে ডিপেন্ড করে জানো? বা বিভব শক্তিটা কিসের উপর ডিপেন্ড করে জানো? বিভব শক্তিটা ডিপেন্ড করে উচ্চতা এবং ভরের উপর। বিভব শক্তি ডিপেন্ড করে কার উপর বললাম? উচ্চতা ও কিসের উপর? ভরের উপর বিভব শক্তিটা কি করে? ডিপেন্ড করে। এখন জিনিসটা কিরকম? তুমি একটা জিনিস পাইছো যে বিভব শক্তি ভরের উপর ডিপেন্ড করে, যেটা গতিশক্তিও করতো। গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করতো? ভরের উপর ডিপেন্ড করতো। তাহলে উচ্চতা কেন? কারণ বিভব শক্তি বলছি কি অবস্থানের কারণে অর্জিত শক্তি। জিনিসটা বুঝো নাই, আসো বুঝাই দিই। ধরো একটা বস্তু মাটি থেকে, একটা বস্তু কি করছি, এই যে মাটিতে ছিল, একটা বস্তু কোথায় ছিল? মাটিতে ছিল। মাটি থেকে বস্তুটাকে আমি এই জায়গায় তুললাম, এই জায়গায় তুলছি। মাটি থেকে কোথায় তুলছি বস্তুটাকে? এই জায়গায় তুলছি। এখন বস্তুটার ভর হচ্ছে এম। বস্তুটার ভর হচ্ছে কত? এম। এবং বস্তুটার সরণ কতটুকু ঘটছে? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সরণ ঘটছে না? এটাকে আমরা বললাম এইচ সরণ। ঠিক আছে? এইচ পরিমাণ সরণ হয়েছে। তার মানে কি? আচ্ছা চিন্তা করো তো, তাইলে এই যে বস্তুটাকে আমি এখান থেকে এতটুকু তুলছি, বস্তুটাকে আমি এখান থেকে এতটুকু তুলছি, আমরা জানি কি শক্তি মানে হচ্ছে কৃতকাজ। তাহলে এখানে কতটুকু কৃতকাজ হয়েছে এটা যদি আমি বের করি, তাহলে আমি বিভব শক্তি পেয়ে যাই না? বুঝতেছি? একটু একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে কতটুকু কৃতকাজ হয়েছে এটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, আমরা জেনে যাব হচ্ছে কি এখানে কতটুকু শক্তি ব্যয়িত হয়েছে, মানে এখান থেকে এই জায়গায় তুলতে কতটুকু শক্তি ব্যয় হয়েছে। আসো তো, যদি আমি কৃতকাজ বের করি, শক্তি না কৃতকাজ, কৃতকাজ বের করলে শক্তি পাওয়া যায়। কৃতকাজ যদি বের করি, W is equal to Fs। এখন S আছে, সূত্রতে S আছে, কিন্তু আমরা কি উচ্চতার বেলায় কি S লিখবো? উচ্চতার বেলায় কি লিখবো? H লিখবো। বুঝলাম? আচ্ছা, এখন F মানে আমরা কি লিখতে পারি? MAH। এই এ হয়, একই হয়। যেহেতু ত্বরণ নাই, এখানে কি আছে? অভিকর্ষজ ত্বরণ আছে, এখানে কি বসবে? F is equal to mg। দ্যাট মিন্স সূত্রটা হচ্ছে কি mgh। তার মানে এখান থেকে এতটুকুতে উঠতে যে শক্তিটা ব্যয় হয়েছে সেটাই হচ্ছে যে বিভব শক্তি না? সেটাই হচ্ছে কি বিভব শক্তি। প্রথমে বস্তুটা এই অবস্থানে ছিল, এই বস্তুটা এই অবস্থান থেকে কোথায় গেছে? এই অবস্থানে গেছে। তাহলে এই অবস্থানে শক্তি যেটা, ওইটাই হচ্ছে কি বিভব শক্তি। একটা বস্তু মাটি থেকে উপরে আছে, এই বস্তুটা ভিতরে যে শক্তিটা আছে এটাই হচ্ছে কি বিভব শক্তি। ধরো আমি যদি এই মার্কারটা যদি আমি বিভব শক্তি চিন্তা করতে চাই, খেয়াল করো তো, এই মার্কারটার একটা ভর আছে m, g আছে 9.8, h কত? মাটি থেকে কত উচ্চতায় আছে? তার মানে এই যে mgh, এই মার্কারটার জন্য যদি আমি mgh গুণ করি, তাহলে আমি কি পাবো? এই মার্কারটার বিভব শক্তি পাবো। বুঝতেছি? এই মার্কারটার বিভব শক্তি পাবো। তাইলে খেয়াল করো তো, এই যে mgh টা বের করছি, এটা কার জন্য? এই বস্তুটার এই অবস্থানের জন্য হচ্ছে কি mgh। এই অবস্থানের জন্য বিভব শক্তি কত? mgh। ep সমান হচ্ছে কত? mgh। এই যে p, p মানে হচ্ছে পটেনশিয়াল। ঠিক আছে? p মানে হচ্ছে কি পটেনশিয়াল। দ্যাট মিন্স ep মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? ep মানে হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। তাহলে এই যে এই জায়গাটায় বস্তুর বিভব শক্তি কত? mgh। তাহলে এই যে এই জায়গাটার জন্য খেয়াল করো তো, এই জায়গাটায় বস্তুর গতিশক্তি কত হবে? mgh না? এখন খেয়াল করো, এই যে বস্তুটা, এটা মাটি থেকে কি কোনো দূরত্ব উপরে আছে? মাটি থেকে, এটা যদি মাটি হয়, বস্তুটা যদি এখানে থাকে, মাটি থেকে কত দূরত্বে আছে? বা মাটি থেকে কত ফুট উচ্চতায় আছে? কত মিটার উচ্চতায় আছে? মাটির সঙ্গে যখন লেগে আছে, মাটি থেকে কি কোনো উচ্চতায় আছে? ও নাই তো। তার মানে এখানে উচ্চতা কত হবে? 0 হবে। দ্যাট মিন্স ভূমিতে থাকা যে কোনো বস্তুর বিভব শক্তি 0। এটাই আমি বোঝাতে যাচ্ছি। এটাকে অনেকে আরো অনেক টিচার একটু সিম্পল ভাবে পড়ায়। আমি কমপ্লেক্স ভাবে পড়াই ফেলছি কেন? একটু তোমার মাথায় ঢুকাই দেওয়ার জন্য জিনিসটা। বুঝতেছি? মাটিতে যখন থাকে একটা বস্তু, তখন বস্তুটার বিভব শক্তি হয় 0। যখনই আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠে, তখনই বস্তুটার কি বাড়ে? বিভব শক্তি বাড়ে। খেয়াল করো তো, এইচ যত বাড়বে, এইচটা যত বাড়বে, এই যে যত উপরে উঠবে, এইচ যত বাড়বে, বিভব শক্তিটাও কি হবে? তত বাড়বে। মিন্স বস্তুর অবস্থানের কারণে অর্জিত শক্তিটাকে কি বলতেছি আমরা? বিভব শক্তি বলতেছি। জাস্ট ভূমিতে থাকলে বিভব শক্তিটা 0, যত উচ্চতায় উঠে বিভব শক্তি কি হতে থাকে? তত বাড়তে থাকে। বুঝাতে পারছি? তাহলে উচ্চতা আর ভর কিসের সমানুপাতিক? বিভব শক্তির সমানুপাতিক। দ্যাট মিন্স EP proportional to m, EP proportional to h। দ্যাট মিন্স হচ্ছে কি বিভব শক্তি কিসের উপর নির্ভর করে? m আর h এর উপর। দ্যাট মিন্স হচ্ছে বিভব শক্তি ভর আর উচ্চতার উপর ডিপেন্ডেন্ট, বা হচ্ছে কি করে? নির্ভর করে। খুব বড় একটা আলোচনা। শেষ।
বিভব শক্তিটা আরেকটু ইজিলি পড়ানো যাইতো আসলে, আরেকটু ইজিলি পড়ানো যেত, বাট এটা এমন ভাবে পড়াইছি তুমি ম্যাথের মধ্যে খুব ইজিলি জিনিসটাকে আনসার করতে পারবা। এই জিনিসটা বুঝছো, তারা মাথায় রাখো। ম্যাথ যখন করবা দেখবা যে এই জিনিসটা তুমি বুঝে গেছো। খেয়াল করো, বুঝে গেছো বলতে কেন আমি কমপ্লেক্সলি বুঝেছি এটা বুঝে গেছো। আচ্ছা, এবার আসো ক্ষমতা জিনিসটা কি। ক্ষমতা জিনিসটা কি? আচ্ছা, আচ্ছা ক্ষমতা মানে কি চিন্তা করো তো। তুমি যদি বলি তোমার ক্ষমতা বেশি নাকি তোমার বন্ধুর ক্ষমতা বেশি, তোমরা কি করবা? তোমাদেরকে, তুমি ধরো সামনে একটা পাথর পাইছো, তুমি বলবা কি? তুমি প্রথমে বলবা হচ্ছে তোমার বন্ধুকে, যদি তুই পাথরটা সরাইতে পারোস তাহলে তোর ক্ষমতা বেশি। যদি আমি সরাইতে পারি আমার ক্ষমতা বেশি। ধরো অনেক ভারী একটা পাথর দিছি, তাহলে যে সরাবে তার ক্ষমতা বেশি হবে না? এখন পাথরটা আছে যে সরাতে পারবে। ধরো এই জায়গাটার থেকে পাথরটাকে এই জায়গায় একজন নিতে পারছে। ধরো তুমি এই পাথরটার উপর এফ বল প্রয়োগ করে এটাকে এইচ দূরত্ব পর্যন্ত নিতে পারলা। বুঝতেছি? পাথরটার উপর বল প্রয়োগ করে তুমি এইচ দূরত্ব পর্যন্ত নিতে পারলা, কিন্তু তোমার বন্ধু এই পাথরটাকে 1 ইঞ্চিও সরাইতে পারেনি। এখানে এই যে পাথরটা লক হয়ে আছে, এখানে এই পাথরটা কি হয়েছে, লক হয়ে আছে। ও কিন্তু এফ বল ঠিকই প্রয়োগ করতেছে, কিন্তু ওর বস্তুটা বা ওর পাথরটা সরে নাই, কোনো দিকে সরে নাই। কিন্তু তুমি যখন বল প্রয়োগ করছো তখন পাথরটা কি হয়েছে, সরছে। এই জিনিসটা দিয়ে কি বুঝাতে চাইছি? তাহলে এবার চিন্তা করো, কাজ কার হয়েছে বলো তো? কাজ কার হয়েছে, তোমার হয়েছে না তোমার বন্ধুর হয়েছে? অবশ্যই তোমার হয়েছে। যেহেতু তুমি সরণ অতিক্রম করেছো, তোমার কি হয়েছে, কাজ হয়েছে না? তাহলে কাজ হয়েছে। আর ক্ষমতা মানে কি জানো? ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কাজের পরিমাণ। আসো এই জিনিসটা একটু বুঝাই দিই। একক সময়ে কিসের পরিমাপ? একক সময়ে কাজের পরিমাপ। একক সময়ে কাজের পরিমাপ না, একক সময়ে কাজের পরিমাণ। আচ্ছা, ধরো 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে, ধরো 10 সেকেন্ডে তুমি বস্তুটাকে 100 মিটার সরাই ফেলছো। 10 সেকেন্ডে তুমি বস্তুটাকে কয় মিটার সরাই ফেলছো? 100 মিটার সরাই ফেলছো। ঠিক আছে? তাহলে খেয়াল করো তো তুমি কাজ কত করছো। ধরো তুমি বস্তুটাকে কত মিটার সরাইলা, এই যে এইচ, এইচ মানে হচ্ছে কত, 100 মিটার। এইচ নিয়ে এটাকে এস ধরতে হবে। এস কত, 100 মিটার সরাই ফেলছো। তাহলে তোমার কাজ কত হবে, এম জি এইচ, অথবা এফ এস ও বলা যায়, এফ এস ও বলা যায়, এফ এস ও বলা যায়, এম এস অথবা এফ এস বলা যায়। তাহলে এফ বল প্রয়োগ করছো, তুমি বস্তুটাকে কত মিটার সরাইছো, 100 মিটার সরাইছো। দ্যাট মিনস তুমি 100 এফ পরিমাণ কাজ করছো। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে তুমি কি পরিমাণ কাজ করছো, 100 এফ পরিমাণ কাজ করছো। এখন যদি তোমাকে আমি বলি তুমি 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করছো, 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করছো, তুমি কি করবা? 100 এফ কে 10 দিয়ে ভাগ দিবা না? দ্যাট মিনস তুমি কাজ করছো 1 সেকেন্ডে কত এফ করে, 10 এফ করে তুমি অ্যাকচুয়ালি কি করছো, কাজ করছো। আবার খেয়াল করো, তুমি আর তোমার বন্ধু একটা পাথরকে সরাইতে চাচ্ছ। তুমি যখন এফ বল প্রয়োগ করছো, বস্তুটা 100 মিটার দূরত্ব অতিক্রম করছে কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে তোমার কাজ কত হয়েছে, কাজ হয়েছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। দ্যাট মিনস এফ মানে হচ্ছে তুমি যে বলটা প্রয়োগ করছো, এস মানে হচ্ছে কত মিটার দূরে গেছে। যেহেতু 100 মিটার দূরে গেছে, এফ এস মানে হচ্ছে কি 100 এফ। এফ এর মান জানি না তাই এফ বসাই দিছি। তাইলে 10 সেকেন্ডে কিন্তু 100 এফ পরিমাণ কাজ করছো। তোমাকে আমি জিজ্ঞেস করলাম 1 সেকেন্ডে কত কাজ করছো, এটা দিয়ে আমি তোমাদের ক্ষমতা যাচাই করব। 1 সেকেন্ডে তুমি কি করছো, কত কাজ করছো, তুমি কি করবা, 100কে 10 দিয়ে ভাগ দিবা, 10 এফ পাইছো। দ্যাট মিনস তুমি প্রতি সেকেন্ডে 10 এফ করে করে কাজ করতে পারতেছো। ঠিক আছে? প্রতি সেকেন্ডে তুমি 10 এফ করে করে কাজ করতে পারতেছো। আর তোমার বন্ধু, খেয়াল করো, তোমার বন্ধু বল প্রয়োগ করছে ঠিকই, কোনো এস অতিক্রম হয় না। দ্যাট মিনস এস সমান কত, 0। এফ এস সমান হচ্ছে কত, 0। কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে। ওর জন্য আমি ধরো সময় দিলাম 10 সেকেন্ড। ও 10 সেকেন্ডে কিচ্ছু করতে পারেনি, পাথরটাকে নড়াইতেই পারেনি। তাহলে যদি পাথরটাকে নড়াইতে না পারে, ও 1 সেকেন্ডে কত কাজ করছে, 0/10 সমান হচ্ছে কত, 0। 0/10 সমান হচ্ছে কত, 0। দ্যাট মিনস ওর কোনো কাজই হয় নাই। বুঝতেছো? দ্যাট মিনস তোমার কাজ হয়েছে, ওর কাজ হয়নি। একক সময় তুমি 10 এফ পরিমাণ কাজ করছো, একক সময়ও 0 পরিমাণ কাজ করছে। কার ক্ষমতা বেশি? তুমি একক সময়ে বা 1 সেকেন্ডে যে কাজটা করতে পারছো তোমার বন্ধু করতে পারে নাই, তাহলে কার ক্ষমতা বেশি? অবশ্যই তোমার ক্ষমতা বেশি না? তাহলে এটাই হচ্ছে কি ক্ষমতা। একক সময়ে কাজের পরিমাণটাকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। তাহলে খেয়াল করো তুমি অ্যাকচুয়ালি কি করছো, এই যে 100 এফ এটা কি ছিল, ডাব্লিউ ছিল না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তোমার যখন তুমি ক্ষমতা বের করতেছিলে তুমি কি করছো, একক সময়ে কাজের পরিমাপটা বের করছো না? একক সময়ে কাজের পরিমাপ বের করার জন্য তুমি কি করছো, ডাব্লিউটাকে কি দিয়ে ভাগ করছো বলতো, টি দিয়ে ভাগ করছো। সময় না, টি দিয়ে ভাগ করছো। তাইলে ক্ষমতার সূত্র, ক্ষমতা বা পাওয়ারের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ক্ষমতা বা পাওয়ারের সূত্র হচ্ছে কি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এটা কিভাবে লেখা যায়, ডাব্লিউ সমান কি, এম এ এস অথবা এম জি এইচ না? ঠিক আছে, আরেকটু ইলাবোরেট করা যায় যে কিরকম, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি।
ডাব্লিউ মানে এফএস বা এফএইচ ডিভাইডেড বাই টি, অথবা এটাকে লিখা যায় এম এস অথবা এম জি এইচ ডিভাইডেড বাই কত টি। এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু নিচে কি থাকবে? টিটা অলওয়েজ থাকবে। এটাই হচ্ছে কি তাহলে আমাদের ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আচ্ছা, এবার খেয়াল করো এই যে ক্ষমতা, ক্ষমতার মাত্রা কত, একক কত। প্রথমে আসে একক। এই যে উপরে আছে কি ডাব্লিউ, ডাব্লিউর একক কি জুল, টি, টি এর একক কি সেকেন্ড। দ্যাট মিনস ক্ষমতার একক হচ্ছে কত, জুল পার সেকেন্ড। ক্ষমতার একক কি জুল পার সেকেন্ড। আচ্ছা, এবার আসো আমরা ক্ষমতার মাত্রা বের করব। মাত্রা বের করার জন্য কি করতে হয়? মাত্রা বের করার জন্য মনে আছে বলছিলাম প্রথমে একক বের করবা, তারপর কি বের করা যাবে? মাত্রা বের করা যাবে। প্রথমে খেয়াল করো তাইলে ডাব্লিউ, ডাব্লিউ এর এককটা কি জুল। জুল থেকে কি কোনো মাত্রা বের হচ্ছে? বা মুখস্থ ছাড়া এমনি কোনো মাত্রা বের হচ্ছে? হচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, এটা কি নিউটন মিটারে ভাঙতে পারি। নিউটন মিটার এস ইনভার্স 1। জুল মানে কত? জুল মানে নিউটন মিটার না? জুল মানে কত? নিউটন মিটার না? নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা বুঝলাম, নিউটন মিটার এস ইনভার্স 1। ওকে, এই যে নিউটন, নিউটনটার থেকে কোনো মাত্রা পাওয়া যায়? এখানে যে এম আছে মিটার, মিটারের জন্য একটা মাত্রা আছে, সেটা হচ্ছে কি এল। মিটারের জন্য মাত্রাটা বসায় ফেলো তাইলে, যেহেতু আছে এল। আর এস মানে হচ্ছে কি সময়, এল টি ইনভার্স 1। এখন এন, এন এর কি কিছু আছে? বা এন কে কিভাবে ভাঙা যায় বলতো? এন মানে হচ্ছে কি নিউটন, মানে হচ্ছে কি নিউটন মানে হচ্ছে এম এ থেকে আসে না? নিউটনটা কোথা থেকে আসে? এম এ থেকে আসে। এম এ মানে কি? এম মানে হচ্ছে ভর, দ্যাট মিনস বড় হাতের এম। এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে কি এল টি ইনভার্স 2। দ্যাট মিনস যখনই তুমি নিউটন বলতেছো তখনই তুমি এম এ বলতেছো, আর এম এর মাত্রাটাই হচ্ছে কি নিউটনের মাত্রা। বুঝতেছি? বল মানেই নিউটন, বল মানেই এম এ না? তাহলে বলের মাত্রাটাই হচ্ছে কি নিউটনের মাত্রা। তাহলে বলের মাত্রা কত? এম এল টি ইনভার্স 2। বলের মাত্রা কত? এম এল টি ইনভার্স 2। তাহলে নিউটনের মাত্রা হবে কত? এম এল টি ইনভার্স 2। এখন সবগুলোকে তুমি গুণ করো, কত পাও? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। বুঝছি? এম এল স্কোয়ার টি ইনভার্স কত? 3। তাহলে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, মাত্রা হচ্ছে কি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আচ্ছা, এবার আসো ম্যাথের জন্য, ম্যাথের জন্য আমরা একটা জিনিস পড়বো। ম্যাথের জন্য একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে খুব ছোট একটা জিনিস। এই জিনিসটা মাথায় রাখবা। 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার মোটরের গায়ে লেখা থাকে দেখো না, 100 হর্স পাওয়ারের শক্তি। মোটরের গায়ে লেখা থাকে না পানি উত্তোলন করে 100 হর্স পাওয়ার শক্তিতে। হর্স পাওয়ারটা মানে হচ্ছে কি? হর্স পাওয়ারটা মানে হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট, এই জিনিসটা ম্যাথে খুব বেশি লাগবে। 1 এইচপি সমান হচ্ছে কত? 746 ওয়াট। বুঝতে পারছি? এরপর আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট, বুঝতে পারছি? 1 কিলোওয়াট হচ্ছে কি 1000 ওয়াট। এখন ওয়াটের সাথে ক্ষমতার কি সম্পর্ক? এই যে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ওয়াট। এই জিনিসটা মাথায় থাকবে। জুল পার সেকেন্ড যেটা, ওইটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ওয়াট। জুল পার সেকেন্ড যেটা, ওইটাই হচ্ছে কি ওয়াট। আচ্ছা, মাঝে মধ্যে একটা কথা শোনো না যে আমাদের দেশের অমুক পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা এত মেগাওয়াট। ধরো আমি তোমাকে বললাম রূপপুর, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2500 মেগাওয়াট। 2500 মেগাওয়াট, এটার মানে কি? এটার মানে অ্যাকচুয়ালি কি বলতো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2500 মেগাওয়াট। এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে, আচ্ছা প্রথমে আসো মেগাওয়াট মানে কি? মেগা মানে কি মনে আছে? ডেকা, হেক্টো, কিলো, মেগা। মেগা মানে কত? 1 2 3 6। মনে আছে কিভাবে বের করে? ডেকা, হেক্টো, কিলো, মেগা। মেগা 4 নম্বরে, 4 নম্বরের সংখ্যা কত? 1 2 3 6। দ্যাট মিনস মেগা মানে হচ্ছে কত? 10⁶ তাহলে 2500 ইন্টু 10⁶ মানেই হচ্ছে কি 2500 মেগাওয়াট। বুঝতে পারছি? 2500 মেগাওয়াট মানে হচ্ছে কি এত ওয়াট। 2500 ইন্টু 10⁶ তাহলে এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা এত ওয়াট, মানে আমি অ্যাকচুয়ালি বুঝতেছিটা কি? এটা মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি? এটা মানে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতি সেকেন্ডে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতি সেকেন্ডে কি করতেছে? প্রতি প্রতি সেকেন্ডে এই পরিমাণ শক্তি সরবরাহ করতেছে। 6 জুল পরিমাণ শক্তি সরবরাহ করে। এখন আমি যেটা লিখছি এটা কি ভুল নাকি ঠিক বলো? সরবরাহ করে, অবশ্যই ঠিক আছে। প্রতি সেকেন্ডে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে 2500 × 10⁶ ওয়াট পরিমাণ, সরি জুল পরিমাণ শক্তি কি করে, সরবরাহ করে। তাহলে খেয়াল করো এই যে ক্ষমতাটা এটা কোত্থেকে পাওয়া গেছে, শক্তি থেকে না। এই যে ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে কি P = W/T। এখন W কত, 2500 × 10⁶ জুল। ক্ষমতা কত, সরি সময় কত, 1 সেকেন্ড। এটাই তো হচ্ছে কি তোমার 2500 মেগাওয়াট, 2500 মেগাওয়াট। তাহলে এই জিনিসটা মাথায় থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2500 মেগাওয়াট বলতে তুমি কি বুঝো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2500 মেগাওয়াট বলতে বোঝায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতি সেকেন্ডে 2500 মেগাওয়াট, সরি 500 মেগা জুল শক্তি উৎপাদন করে। বুঝতে পারছি? অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2500 × 10⁶ ওয়াট বলতে কি বুঝো? এটা বলতে বুঝি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতি সেকেন্ডে 2500 × 10⁶ জুল শক্তি সরবরাহ করে। জুল শক্তি, এটা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে কি জুল। কেন? কারণ এটা এখানে ক্ষমতা বলছে আর তুমি এখানে কি বলতেছো, শক্তি বলতেছো। প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি সরবরাহ করে ওইটাই তো ক্ষমতা। প্রতি সেকেন্ডে এই যে কি পরিমাণ শক্তি সরবরাহ করতেছে এটাই হচ্ছে কি ক্ষমতা। তাহলে তুমি শক্তিটা ডিফাইন করবে, প্রতি সেকেন্ডে এত জুল শক্তি সরবরাহ করতেছে, আর এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্ষমতা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা, কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দিয়ে। এই যে এটা হচ্ছে কি চিহ্ন, ইটা চিহ্ন, ঠিক আছে। এখন এই যে ক্ষমতা, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি জানো, লভ্য কার্যকর শক্তি। লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি, আচ্ছা মোট প্রদত্ত শক্তি বা লভ্য কার্যকর শক্তি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট প্রদত্ত ক্ষমতা। এখান থেকে শক্তিতে আসে, দাঁড়াও, লভ্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা। এই জিনিসটা কি, এই জিনিসটা কি, আসো বুঝাচ্ছি, একটু আমাকে টাইম দাও, একটু টাইম দাও, 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হবে। প্রথমে আসো, কর্মদক্ষতা মানে কি বলছি, লভ্য কার্যকর ক্ষমতা সমান মোট প্রদত্ত ক্ষমতা। আচ্ছা কর্মদক্ষতা জিনিসটা অ্যাকচুয়ালি কি, খেয়াল করো। তুমি একটা, আমার কথা মন দিয়ে শোনো, 700 ধরো হর্স পাওয়ারের, 700 হর্স পাওয়ারের তুমি একটা মোটর কিনলা, বা 100 হর্স পাওয়ারের তুমি একটা মোটর কিনলা। খেয়াল করো বলছে কি, ও 100 কি হর্স পাওয়ারের একটা মোটর, কিন্তু ও যখন কাজ করবে, তুমি খেয়াল করবা ও 70 হর্স পাওয়ার নিয়ে কাজ করতেছে বা 80 হর্স পাওয়ার নিয়ে কাজ করতেছে। জীবনে কখনো ও 100 হর্স পাওয়ার নিয়ে কাজ করতে পারবে না। ওর ভিতরে 100 হর্স পাওয়ারের শক্তি দেয়া আছে, কিন্তু ও কাজ করতে পারবে কতটুকু, 70 বা 80 হর্স পাওয়ার। বলতে পারবে কেন? মোটরটা যে চলতেছে কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি অপচয় হচ্ছে, মোটরটা যে গরম হচ্ছে কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, আবার মোটরটা যে শব্দ উৎপন্ন করতেছে ওই জায়গায় কিছু পরিমাণ শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে খেয়াল করো এই যে 100 হর্স পাওয়ারের মধ্যে যে 30 হর্স পাওয়ার তুমি পাচ্ছ না, এই জিনিসগুলো কোথায় যাচ্ছে, ভাগ ভাগ হয়ে এই তিনটা জিনিসে চলে যাচ্ছে, তাপশক্তি, শব্দ শক্তি এবং হচ্ছে কি আরেকটা কি বললাম, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি না, এটা কি বলা, যান্ত্রিক শক্তি বলা যায়, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি না যান্ত্রিক শক্তি। দ্যাট মিন্স এই যে 100 হর্স পাওয়ার শক্তির মধ্যে তুমি 70 বা 80 হর্স পাওয়ার তুমি আসলেই পাবা, আর 20-30 হর্স পাওয়ার কি হয়ে যাবে, এই যে শব্দ শক্তি, তাপ শক্তি, এগুলোতে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝতেছি? এরপর ধরো একটি ইঞ্জিন, বলতে পারে যে একটি ইঞ্জিন 100 হর্স পাওয়ারে চলতে পারে, দ্যাট মিন্স ওর ইঞ্জিনটার ভিতরে 100 হর্স পাওয়ার শক্তি দেয়া আছে। কিন্তু গাড়িটা যখন চলবে বা ইঞ্জিনটা যখন চলবে তখন ওইখানে শব্দ, তাপ আর যান্ত্রিক শক্তি তিনটাই উৎপন্ন হবে। এই তিনটা মিলে কিছু পরিমাণ শক্তি অ্যাবজর্ব করে ফেলবে। শব্দ উৎপন্ন হবে না, ওইখানে কিছু শক্তি ওয়েস্ট। তাপ উৎপন্ন হবে ইঞ্জিনে, ওইখানে কিছু পরিমাণ শক্তি ওয়েস্ট। যান্ত্রিক শক্তি কিছু পরিমাণ ওয়েস্ট হবে। দ্যাট মিন্স এই যে তিনটা জিনিস বাদ যাবে, ঠিক আছে, এই তিনটা বাদ যাওয়ার কারণে গাড়িটা কখনো 100 হর্স পাওয়ার শক্তিতে কাজ করতে পারবেই না। এই কারণে কিছু পরিমাণ শক্তি কি হয়ে যায়, অপচয় হয়ে যায়। তাইলে ওর মেশিনটার ভিতরে বা ইঞ্জিনটার ভিতরে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছিল, যে পরিমাণ ক্ষমতা বা শক্তি দেওয়া হয়েছিল, ও কি মানে তুমি যে লভ্য কার্যকর ক্ষমতাটা পাচ্ছ, লভ্য কার্যকর ক্ষমতা মানে কি, তুমি ফাইনালি আউটপুট হিসেবে পাচ্ছটা কি, এটা হচ্ছে কি, ইনপুট, এটা হচ্ছে কি পি অফ ইনপুট, আর এটা হচ্ছে কি পি অফ আউটপুট। তাহলে যতটুকু ইনপুট দিচ্ছ তুমি কি ততটুকু আউটপুট পাচ্ছ, তুমি যদি 100 ইনপুট দাও, তুমি আউটপুট পাচ্ছ কত,
70। তুমি যদি 100 ইনপুট দাও তুমি আউটপুট পাচ্ছ কত? 70। তাহলে তুমি বলতে পারবা মোটরটার ক্ষমতা হচ্ছে বা কর্মদক্ষতা হচ্ছে কত? 70%। ক্ষমতা না, কর্মদক্ষতা। তুমি 100 ওয়াট ইনপুট দিচ্ছ, 70 ওয়াট আউটপুট পাচ্ছ। বুঝতেছ? তুমি 100 ওয়াট ইনপুট দিচ্ছ, 70 ওয়াট কি পাচ্ছ? আউটপুট পাচ্ছ। দ্যাট মিন্স তুমি অ্যাকচুয়ালি 70% কর্মদক্ষতা দেখতেছ। কর্মদক্ষতা মানে কি? কাজ করার দক্ষতা। ওর ভিতরে দেয়া হচ্ছে 100, ও কাজ করতে পারতেছে 70। তার মানে ও দক্ষতা কত পার্সেন্ট দেখাতে পারতেছে? 70% দেখাতে পারতেছে। এটাই হচ্ছে কি কর্মদক্ষতা। বুঝতেছো কর্মদক্ষতা জিনিসটা কি? এখানে 100% হিসেবে গুণ হয়। বুঝতেছি এবার? কর্মদক্ষতা হচ্ছে কি? লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা কি? যে ক্ষমতাটা মেশিনের ভিতর থাকে। একটা মেশিনারিতে যে ক্ষমতাটা থাকে এটাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। কিন্তু কখনো মেশিনে যে ক্ষমতাটা দেয়া থাকে ওই ক্ষমতাটা আমরা আউটপুট হিসেবে পাই না, একটু কম পাই। এখন কত পার্সেন্ট কম পাচ্ছি অথবা কত পার্সেন্ট কম পাচ্ছি না, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আমরা পাচ্ছি। মোটরের ভিতর তো 100% দেয়া আছে, কিন্তু আউটপুট আসতেছে 70%। আউটপুট আসতেছে 70%, দ্যাট মিনস 30% চলে গেছে। এই যে 70% কাজ করতেছে বা 70% আউটপুট দিচ্ছে নাকি কত পার্সেন্ট আউটপুট দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের কথা। ইনপুটের তুলনায় আউটপুটের পরিমাপ, সোজা বাংলা। ইনপুটের তুলনায় আউটপুটের পরিমাপ। বুঝতেছি? এটাই হচ্ছে কি কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে কিভাবে প্রকাশ করা হয়? পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। এবার খেয়াল করো, এবার খেয়াল করো। এখান থেকে আমরা আরেকটা সূত্র আনবো। এখান থেকে আরেকটা সূত্র আনা যায় এভাবে। আচ্ছা, ক্ষমতা মানে কি বলতো? শক্তি না? বা ক্ষমতা মানে কৃতকাজ না? কৃতকাজ মানেই তো শক্তি। লভ্য কার্যকর, এখানে কি লেখা যায়? শক্তি লেখা যায়। লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই টি। সময় মানে হচ্ছে কি? ক্ষমতা ছিল না? ক্ষমতা মানে কি? শক্তি ডিভাইডেড বাই সময়, বা কাজ ডিভাইডেড বাই সময়। কাজ মানেই তো শক্তি। তাহলে শক্তি ডিভাইডেড বাই কি? সময়। আচ্ছা, আবার মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই টি। খেয়াল করো তো, এই যে টি, এই যে টি, এই দুইটা কাটা গিয়ে তুমি একটা সূত্র পাও না? সেটা হচ্ছে কর্মদক্ষতা মানে লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই কত? মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। এখন কর্মদক্ষতা যখন ইউজ করবা তুমি এইসব, এটাও ইউজ করতে পারো, আবার কি ওইটা ইউজ করতে পারো, দুইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কেউ কখনো মানা করবে না দুইটাতে। খেয়াল করো, এই যে লভ্য কার্যকর শক্তি, এটাকে কি দিয়ে লেখা যায়? ডাব্লিউ আউটপুট, আর এটাকে কি লেখা যায়? ডাব্লিউ ডাব্লিউ ইনপুট। ডাব্লিউ ইনপুট লেখা খুবই বাজে হয়ে গেছে আমার। ডাব্লিউ কি? ইনপুট ইনটু কত? 100%। তাহলে তুমি এটাও লিখতে পারো, আবার কি এটাও লিখতে পারো। এখন লভ্য কার্যকর শক্তির একটা সূত্র আছে। লভ্য কার্যকর শক্তির এটা কি আছে? সূত্র আছে। লভ্য কার্যকর শক্তির সূত্রটা হচ্ছে, লভ্য কার্যকর, এটা মাথায় রাখবা। লভ্য কার্যকর শক্তি, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে mgh। mgh অথবা অথবা MAS ও হইতে পারে, MAS ও হইতে পারে, MAS হইতে পারে। তাহলে লভ্য কার্যকর ক্ষমতার সূত্রটা কি হবে? লভ্য কার্যকর ক্ষমতার সূত্রটা হবে mgh বা MAS ডিভাইডেড বাই কি? টি। তাহলে তুমি যদি শক্তির সূত্র ইউজ করো তুমি mgh বা MAS বসাবা, আর যদি তুমি ক্ষমতার সূত্রটা ইউজ করো মানে ওইটা ইউজ করো, তুমি mgh বা MAS ডিভাইডেড বাই কি ইউজ করতে হবে? টি ইউজ করতে হবে। বুঝতে পারতেছি এখন? এখন বোঝাতে পারতেছি? তাহলে কর্মদক্ষতা হচ্ছে কি মেইনলি তুমি যে ইনপুটটা দিচ্ছ ওই আউটপুটটা কত পার্সেন্ট পাচ্ছ এটা নির্ণয় করাই হচ্ছে কর্মদক্ষতা। তুমি যে ইনপুটটা দিচ্ছ ওইটার কত পার্সেন্ট আউটপুট পাচ্ছ এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি কর্মদক্ষতা। আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তুমি এখন লভ্য কার্যকর শক্তি বা মোট প্রদত্ত শক্তি দিয়েও করতে পারো, লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা দিয়েও করতে পারো। কোনটা দিয়ে করলে সমস্যা হবে না? সমস্যা হওয়ার কথা না কোনটা দিয়ে করলে। হবেও না, কেন হবে সমস্যা? সমস্যা হবে না কোনটা দিয়ে করলে। এমন না যে আবার আমি শিওর না, আমি কিন্তু দুইটা দিয়ে ম্যাথ করতাম আমার এসএসসি লাইফে, কখনো কোনো সমস্যা হয়নি। আমি টেস্ট করতাম। সবাই কোচিং এ পরীক্ষা দেয় কি জন্য বলতো? সবাই কোচিং এ পরীক্ষা দেয় যতটুকু জানে তার দক্ষতা যাচাই করার জন্য। আমি কোচিং এ পরীক্ষা দিতাম কেন জানো? আমি কোচিং এ পরীক্ষা দিতাম হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য। আমি যদি এটা দিয়ে ম্যাথ করি হবে, ওইটা দিয়ে ম্যাথ করি হবে, এভাবে আমি উল্টাপাল্টা করতাম বেশি কোচিং লাইফে। এই জন্য আমার কোচিং এর মার্কস গুলা, আমি উদ্ভাসে পরীক্ষা দিতাম, আমার স্টোরি শেয়ার করি। আমি উদ্ভাসে পরীক্ষা দিতাম, মানে এই স্টোরিটা সবাই রিলেট করতে পারবা। এই আমি এসএসসি লাইফে ওই যে ফাইনাল মডেল টেস্ট দিতাম, ইন্টারে ফাইনাল মডেল টেস্ট দিতাম। তো একটা স্টোরি বলে যেটা তোমরা হচ্ছে সবাই কি করতে পারবে? রিলেট করতে পারবা। এসএসসি এইচএসসি লাইফে আমি উদ্ভাসের মধ্যে মডেল টেস্ট দিতাম, ফাইনাল মডেল টেস্ট। তো ফাইনাল মডেল টেস্টের সাথে কিছু ওই আগে চ্যাপ্টার ওয়াইজ কিছু মডেল টেস্ট থাকতো।
ওই মডেল টেস্টগুলো যখন দিতাম, তো এখানে তো এই যে আব্বু আম্মুর মোবাইল নাম্বার দিতে হইতো না, ওগুলোতে প্রত্যেকদিন মেসেজ আসতো। মেসেজ আসতো যে এমসিকিউ ধরো দিছিল 30টা, আমার এমসিকিউ হইতো 5টা, 6টা। সিকিউ হইতো ধরো 70 নাম্বারের। আমার মানে আনসারই করতাম না। আমি একটা বা 2টা আনসার করে চলে আসতাম। দেখা যেত কি আমার সিকিউতে হচ্ছে 30-40 এরকম। ওভারঅল 100 র মধ্যে আমার মার্কস আসতো ইন টোটাল আমার মার্কস আসতো 40 থেকে 50। সেই ছেলে কিন্তু আমি এসএসসি, এইচএসসি 2টাতেই গোল্ডেন পাইছি। এই স্টোরিটা সবাই রিলেট করতে পারবে। তারপর হচ্ছে এই যে এমসিকিউর মার্কস গুলো তো সাথে, সাথে চলে আসতো না। ওএমআর এর মার্কস গুলা আমার মোবাইলের মধ্যে সাথে, সাথে চলে আসতো। তো যখন সাথে, সাথে চলে আসতো, আমি কি করতাম? সবার আগে ধরো সন্ধ্যায় চা খেতে বসছি, আম্মুর মোবাইলটা কোনো একটা ছুতায় নিতাম। মানে যার মোবাইলে মেসেজ আসবে ওই ছুতায় নিতাম। জানি যে 7টা 7:30টার মধ্যে মেসেজ আসবে। মেসেজ আসার সাথে, সাথে টুক করে ডিলিট করে দিতাম। আবার উদ্ভাস এত ফাস্ট ছিল, খুবই ফাস্ট ছিল মাঝে মধ্যে। ওরা কি করতো? ধরো আমি ৫টা বাজে আমার পরীক্ষা শেষ, বিকাল ৫টা আমার পরীক্ষা শেষ। ৫টা থেকে আমি জাস্ট কোচিং থেকে বেরোইছি ৫টা বাজে। ৫টা থেকে বের হয়ে এসে আমি গাড়িতে উঠছি। ৫টা ১০ এর মধ্যে গাড়ির মধ্যে আসছে মেসেজ। কিসের মেসেজ? তুমি এমসিকিউ তে খারাপ করছো, ভালো করছো এটার মেসেজ। ভাই এত ফাস্ট? ডিপ্রেশনটা একটু কাটাই ওঠার সময়টা দাও। আমি খারাপ করছি, আমি এই জিনিসটা একটু কাটাই উঠি, তারপর বাসায় যাই, নাস্তা-টাস্তা খাই, কাটাই ওঠার পর তুমি আরেকটা মেসেজ দিয়ে আবার ডিপ্রেশনে ফেলো। না ভাই, ওর সাথে, সাথে আবার ডিপ্রেশনে ফেলে দিবে। 5টা আমি পরীক্ষা দিয়ে বেরিয়েছি, 5টা 10 ওদের রেজাল্ট কেন দিতে হবে? একটা মানুষ যখন নিজেই একটু লো ফিল করতেছে, ওকে আবার লো ফিল করাইতে। এটা হচ্ছে উদ্ভাসের নিয়ম ছিল। ঠিক আছে? তো আসো, 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 আসো। আমি কোথা থেকে কোথায় গেছি গা। আসো। যেটা বলতেছি, এখন আমরা জাস্ট ২ টা সিকিউ সলভ করব। ২ টা সিকিউ দিয়ে আমাদের হয়ে যাবে। ২ টা বা ৩ টা সলভ করব আমরা মেক্সিমাম। আচ্ছা, ১ম এ কোয়েশ্চেন তুলুন। খুবই মন দিয়ে কোয়েশ্চেন তুলুন। m is equal to 5 কেজি। m is equal to 5 কেজি। আচ্ছা। একটা বস্তু, সেখানে না এভাবে না লিখি। একটা বস্তু এখান থেকে এই জায়গায় পড়ল। এই জায়গায় পড়ছে। এটা ভূমি। এটা হচ্ছে ডি পজিশন, এটা হচ্ছে সি পজিশন, বি পজিশন, আর এটা হচ্ছে এ পজিশন। এ পজিশন থেকে বুঝতে নিচের দিকে পড়তেছে। যেখানে বলা আছে m is equal to 5 কেজি, m is equal to 5 কেজি। বলা আছে AC সমান 60 মিটার। আবার বলা আছে AB সমান 1/4 AC। AB সমান 1/4 AC। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন। বস্তুকে বস্তুকে ভূমি হতে, কোয়েশ্চেনগুলো একটু তাড়াতাড়ি তোলা নাও। বস্তুকে ভূমি হতে এতে ওঠাতে 2 মিনিট লাগলে ক্ষমতা কত? প্রথম কোয়েশ্চেন। খুব ইজি কোয়েশ্চেন। ক্ষমতা কত? তারপর ২ নাম্বার কোয়েশ্চেন। বি ও সি তে বি ও সি তে না, এটা দাও বি ও ডি তে। বি ও ডি তে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কি? অনুসৃত হয়েছে কি? বিওডি তে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কিনা। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে বস্তুকে 9.8 ms ইনভার্স 1 বেগে উপরে নিক্ষেপ করলে উপরে নিক্ষেপ করলে 9.8 ms ইনভার্স বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত ও সর্বোচ্চ উচ্চতা কত ও কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 বিভব শক্তি গতিশক্তির 1/7 এটা একটু একটু এটাতে মাথা খাটাইতে হবে, আর কোনো কিছু না। তারপর নেক্সট কোয়েশ্চেন। ভূমিতে ভূমিতে 100 100 না, এটাকে লিখো এভাবে। ভূমিতে 19 ms ইনভার্স 1 বেগে আঘাত করলে ঘর্ষণজনিত বল কত?
ঘর্ষণজনিত কত? ভূমিতে যদি 19 ms ইনভার্স 1 বেগ আঘাত করে ঘর্ষণজনিত বল কত? তারপর শক্তির রূপান্তর প্রক্রিয়া। শক্তির রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা। ব্যাখ্যা। তারপর শক্তির রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা। ডি বিন্দুতে গতিশক্তি 180 জুল হলে বস্তুর বেগ কত? আচ্ছা, ডি বিন্দু না, সি বিন্দু। সি বিন্দুতে গতিশক্তি 180 জুল হলে বেগ কত? সি বিন্দুতে গতিশক্তি 180 জুল হলে বস্তুর গতি কত? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট। কত উচ্চতায় গতি ও বিভব শক্তি সমান? এটা হচ্ছে এমন একটা সিকিউ, এটা আমি বানিয়েছি কত সালে জানো? আমি বলি, আমি বানিয়েছিলাম 2020 সালে, মেবি পড়ানোর টাইমে, 2020 নাকি 21 হবে, পড়ানোর টাইমে বানিয়েছিলাম। কোচিং এ পড়াইতাম তো তখন, কোচিং এ আমাদের টাস্ক দিত যে 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ জিনিসটা পড়াই ফেলতে হবে। এখন 30 মিনিটের মধ্যে তো চ্যাপ্টার শেষ করতে হবে। তখন দুইটা ক্লাস দিত, বেসিক ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস। আমি কি করতাম, বেসিক ক্লাস তো বেসিক, এতক্ষণ যা পড়ে সেটা। ম্যাথ সলভিং ক্লাসে এরকম একটা সিকিউ দেখা দিতাম, সবাই খুশি। স্বাভাবিক, একটা সিকিউ এটা এমন ভাবে বানানো, এটা বানানো না অ্যাকচুয়ালি, এটা বানানো ছিল। ছিল বলতে কিরকম, তোমাদের গাইডগুলো যদি তোমরা খোলো, টেস্ট পেপার খোলো, তোমরা কোশ্চেন তুলতেছি জন্য কথা বলতেছি, তোমরা যদি গাইড খোলো দেখবা এই যে কোয়েশ্চেন গুলোই কিন্তু আছে ডিফারেন্ট, মানে এটা ধরো চট্টগ্রাম বোর্ড 21-এ আছে, এটা ঢাকা বোর্ড 19-এ থাকবে, এটা এরপর ধরো দিনাজপুর বোর্ড 23-এ থাকবে, এটা কত ধরো ময়মনসিংহ বোর্ড 24-এ থাকবে, এরকম। আমি জাস্ট সবগুলো কোয়েশ্চেনকে একটাতে নিয়ে আসছি, যাতে একসাথে জিনিসটাকে সলভ করানো যায়, একসাথে জিনিসটাকে পড়ে ফেলা যায়। ঠিক আছে? আচ্ছা, তুলনা তোলার পরে আমরা ম্যাথ শুরু করব। খুব তাড়াতাড়ি ম্যাথ শুরু করে দেব, দেরি করবো না আমরা ম্যাথ শুরু করতে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ম্যাথ আমরা সলভ করা শুরু করি। আচ্ছা, প্রথমে 1 নাম্বারটা সলভ করি, আসো। বলছে বস্তুকে ভূমি হতে এতে ওঠাতে। এখন ভূমি মানে হচ্ছে এই সি, এটা ডি হবে, ডি, সরি একটু তুলনা। আচ্ছা, তাহলে ভূমি থেকে এতে উঠাইছে, ভূমি থেকে কোথায় উঠাইছে? এতে উঠাইছে। এখন এ পর্যন্ত উচ্চতা কত বলো তো? এ পর্যন্ত উচ্চতা হচ্ছে 60 মিটার, মানে 60 মিটার উচ্চতা উঠাইছে। আচ্ছা, বস্তুকে ভূমি হতে 60 মিটার উঠাইছে, সময় লাগছে 2 মিনিট, সময় লাগছে 2 মিনিট, দ্যাট মিন্স টি, 2 মিনিট। এখন মিনিটে কি ম্যাথ করা যায়? মিনিটে তো ম্যাথ করা যায় না। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে হচ্ছে কত? 120 সেকেন্ড বললাম। আচ্ছা, বস্তুর ভর বলে দিছে না? বস্তুর ভর বলছে m is equal to 5 কেজি। আচ্ছা, বলছে বস্তুটার ক্ষমতা কত, মানে এই যে কাজটা হইছে, এই কাজটাতে ক্ষমতা কত? খুব ইজি ম্যাথ, ক্ষমতা P is equal to W by T। খেয়াল করো, উপরে নিচে গেছে নাকি সোজাসুজি গেছে, মানে সামনে পিছনে গেছে। সামনে পিছনে গেলে এম এইচ সূত্র ইউজ হয়, উপরে নিচে গেলে কি এম জি এইচ সূত্র ইউজ হয়। বুঝতে পারছি? সামনে যাইলে এম এইচ সূত্র ইউজ হয়, পিছনে যাইলে কি ইউজ হয়, সরি, উপরে নিচে চাইলে এম জি এইচ সূত্র ইউজ হয়, সামনে পিছনে যাইলে এম এস সূত্র ইউজ হয়। এতটুকু মাথায় রাখো। আচ্ছা, খেয়াল করো, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যেহেতু উপরে নিচের ম্যাথ, তার মানে এখানে কি হবে? এম জি এইচ হবে ডিভাইডেড বাই কত? টি। আচ্ছা, এম মানে কত? 5 কেজি, জি মানে কত? 9.8, এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 60 মিটার, আর টি মানে কত বলছে? 120 সেকেন্ড। আচ্ছা, ক্যালকুলেটর করো এটা, ক্যালকুলেটর দ্বারা আমার ক্যালকুলেটর বের করি। ক্যালকুলেটরে যদি তুমি ম্যাথটা করো পাবা হচ্ছে 5.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত? 60 ডিভাইডেড বাই 120, 50 ইন্টু 9.8 ইন্টু 60 ডিভাইডেড বাই 120, 24.5। তাহলে এখানে এককটা কত বসবে বলো তো? 24.5। এটাকে তুমি জুল পার সেকেন্ডও বসাইতে পারো, অথবা তুমি ওয়াটও বসাইতে পারো, বাট ওয়াট বসানোটা বেটার, যেহেতু ক্ষমতা তো ওয়াট বসানোটা বেটার। তাহলে বস্তুটাকে যদি ভূমি থেকে এ পর্যন্ত উঠাইতে যখন 2 মিনিট লাগছে, বস্তুটাকে ভূমি থেকে এ পর্যন্ত উঠাতে 2 মিনিট সময় লাগছে, ক্ষমতা হচ্ছে কত? 24.5 ওয়াট। বুঝছি? জাস্ট ইজি একটা ম্যাথ, শেষ করে ফেলছি। আচ্ছা, এবার আসো, তাহলে একটা শেষ। আচ্ছা, এবার 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 আমরা সলভ করি। আচ্ছা, সিরিয়ালে যাই। এবার বিভব শক্তি গতিশক্তির একটা জিনিস শিখে দিই তোমাদেরকে আমি, বিভব শক্তি আর গতিশক্তি জিনিস। আচ্ছা, খেয়াল করো, এই জিনিসটা খুবই ট্রিকি একটা জিনিস, এটা তোমাদেরকে একটু হইলেও কাঁদাবে। গতিশক্তি। আচ্ছা,
আগামী 1টা মিনিট আমি বিভব শক্তি গতিশক্তি এক্সপ্লেন করব, কোনো মনোযোগ ভাঙা ছাড়া দেখো। খেয়াল করবা বিভব শক্তির সূত্র কি, খেয়াল করো বিভব শক্তির সূত্র হচ্ছে mgh, গতিশক্তির সূত্র কি হাফ mv স্কয়ার। আচ্ছা ভি স্কয়ারটাকে যদি তুমি ভাঙো কি পাও, হাফ m u স্কয়ার প্লাস 2gh পাও না? তাহলে এখানেও দেখো h পাচ্ছ, এখানেও দেখো কি পাচ্ছ, h পাচ্ছ। ঠিক আছে, মনে রাখবা, মনে রাখবা বিভব শক্তির h টা, বিভব শক্তির h টা হচ্ছে ভূমি হতে উচ্চতা, বিভব শক্তির h টা হচ্ছে ভূমি হতে উচ্চতা, আর গতিশক্তির h টা কি, গতিশক্তির h টা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। গতিশক্তির এইচটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এই জিনিসটা মাথায় রাখবো, তোমার জন্য যে কোনো ম্যাথ শেষ। বিভব শক্তি গতিশক্তির যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো, তোমার ম্যাথ শেষ। বিভব শক্তির এইচ মানে হচ্ছে ভূমি হতে উচ্চতা, গতিশক্তির এইচ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বিভব শক্তির এইচ মানে ভূমি থেকে উচ্চতা, গতিশক্তির এইচ মানে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। শেষ, 1 মিনিট। তোমার এই চ্যাপ্টারটার ম্যাক্সিমাম জিনিস শেষ এই একটা লাইনে। আচ্ছা এবার খেয়াল করো, বলছে বি ও ডি তে গতিশক্তি কত, সরি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কিনা। আচ্ছা এবার আসো, কোন একটা বস্তুর মোট শক্তি, কোন একটা বস্তুর মোট শক্তি সমান হচ্ছে অ্যাকচুয়ালি বিভব শক্তি যোগ গতিশক্তি, বিভব শক্তি যোগ হচ্ছে কি গতিশক্তি। আচ্ছা খেয়াল করো, এই যে বলছে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কিনা, এখন অ্যাকচুয়ালি বলছে কি, বলতে হচ্ছে বি আর ডি তে মোট শক্তি সমান কিনা। শক্তির সংরক্ষণশীলতা মানে হচ্ছে কি জানো, শক্তি সংরক্ষণশীলতা মানে হচ্ছে মোট শক্তি সমান হয়েছে কিনা এটা নির্ণয় করা। যদি 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 বি আর ডি তে মোট শক্তি সমান হয়, বি এর শক্তি এবং ডি এর শক্তি, বি তে মোট শক্তি, বি তে মোট শক্তি এবং ডি তে মোট শক্তি সমান হয়, যদি বি তে এবং ডি তে মোট শক্তি সমান হয়, তাইলেই তুমি বুঝবা হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। বি তে মোট শক্তি, ডি তে মোট শক্তি সমান হইলেই কি শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে, আর নাইলে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয় নাই। বুঝতে পারতেছি? বি আর ডি তে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল যদি সমান হয় কার সাথে, ডি তে মোট শক্তির সাথে, তাহলে বুঝবা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। তাহলে কোন কোন বিন্দুতে বলছে, বলছে বি তে আর ডি তে, বি তে আর কোথায় বলছে, ডি তে বলছে। দ্যাট মিন্স বি তে মোট শক্তি বের করব, ডি তে মোট শক্তি বের করব। তাহলে খেয়াল করো বি এরটা বের করি, বি তে মোট শক্তি, বি তে মোট শক্তি। এখন বি তে মোট শক্তিটা আমরা কেমনে বের করব, বি তে বিভব শক্তি, বি তে গতিশক্তি। এই যে বি তে বিভব শক্তি আর হচ্ছে বি তে গতিশক্তি, বি তে গতিশক্তি বের করব, দুইটার যোগফল করব, যেটা পাবো এটাই হচ্ছে মোট শক্তি। এখন বিভব শক্তি মানে mgh, গতিশক্তি মানে হাফ mv স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এই যে বি পর্যন্ত উচ্চতাটা কত, বি পর্যন্ত উচ্চতাটা কত খেয়াল করো, বলে দিছে এ বি সমান 1/4 সি, এ বি সমান হচ্ছে 1/4 এ সি, এ সি এটাও ডি হবে 1/4 এ ডি। ঠিক আছে, তার মানে এ বি এর দূরত্ব হচ্ছে কি এ ডি এর দূরত্বের 1/4 গুণ, অথবা এ বি এর দূরত্ব হচ্ছে কি এ ডি এর দূরত্বের 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এ ডি এর দূরত্বের 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি এ বি এর দূরত্ব। দ্যাট মিন্স এডি মানে হচ্ছে 60 মিটার ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স কত 15 মিটার। দ্যাট মিন্স এই যে এ থেকে বি পর্যন্ত, এই যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত হচ্ছে কত মিটার, 15 মিটার। এ থেকে বি পর্যন্ত হচ্ছে কত মিটার, 15 মিটার। তাহলে খেয়াল করো, যদি 15 মিটার হয় এ থেকে বি পর্যন্ত, তাহলে বি থেকে ডি পর্যন্ত কত, এ হতে বি হচ্ছে কত 15 মিটার। খেয়াল করো এই যে এ ডি সমান কি এ বি প্লাস এ ডি লিখা যায় না, এ ডি সমান হচ্ছে কি এ বি প্লাস এ ডি। তাহলে এই যে সরি এবি প্লাস এডি না, এবি প্লাস বিডি, এবি প্লাস হচ্ছে কত বিডি। তাহলে এডি সমান কত বলা আছে, এডি সমান বলা আছে 60 মিটার, এবি সমান আমরা বের করছি 15 মিটার, তাহলে বিডি সমান কত হবে, বিডি সমান হবে 60 মাইনাস 15 সমান হচ্ছে কত মিটার, 45 মিটার। তাহলে বিডি সমান কত 45 মিটার। বুঝতে পারছি? তাহলে এই যে বি থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে কত মিটার, 45 মিটার। কেন বের করছি, কেন বের করছি আসো দেখি। আচ্ছা খেয়াল করো, বলছে হচ্ছে বি অবস্থানে বিভব শক্তি আর বি অবস্থানে গতিশক্তি বের করতে হবে। কি বের করতে দিছে, বি ও ডি তে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কিনা। কখন অনুসৃত হয়, যখন বি এর মোট শক্তি ডি এর মোট শক্তি সমান হয়। এখন আমরা কি বের করতেছি, বি এর মোট শক্তি বের করতেছি। মোট শক্তি কিভাবে বের করে, বিভব শক্তি আর গতিশক্তি যোগফল বের করে সেটা সমান কিনা এটা চেক করে। মোট শক্তি কিভাবে বের করে,
বিভব শক্তি আর গতিশক্তির যোগফল করে মোট শক্তি বের করে। এখন বি এর গতিশক্তি ডি এর সরি ভুল করতেছি, বি এর মোট শক্তি এবং ডি এর মোট শক্তি যদি সমান হয় তাহলে বুঝবো হচ্ছে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। তাহলে এবার খেয়াল করো, এই যে বিতে বিভব শক্তি mgh, এখন m মানে কত 5, g মানে কত 9.8, আর বিভব শক্তির h মানে কি বলছিলাম মনে আছে? বিভব শক্তির h মানে হচ্ছে ভূমি হতে উচ্চতা। বিভব শক্তির h মানে ভূমি হতে উচ্চতা, জিনিসটা লিখে রাখি তোমাদের জন্য। বিভব শক্তির h মানে ভূমি হতে উচ্চতা, গতিশক্তির h মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বিভব শক্তির h মানে ভূমি হতে উচ্চতা, গতিশক্তির h মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে খেয়াল করো, এটা মানে এই h মানে হচ্ছে কি ভূমি হতে উচ্চতা। দ্যাট মিন্স বস্তুটা যখন বি অবস্থানে আসতেছে, ভূমি থেকে ওর উচ্চতা কত, এটাই বিভব শক্তিতে ইউজ হবে। বুঝতেছো? বস্তুটা যখন বি অবস্থানে আসবে তখন ভূমি থেকে ওর উচ্চতা কত, এটার এইচটাই কি হবে বিভব শক্তিতে ইউজ হবে। তাহলে ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত খেয়াল করো তো, 45 মিটার। 45 মিটার দ্যাট মিন্স কত আসে খেয়াল করো তাড়াতাড়ি। 5 ইন্টু 9.8 ইন্টু কত 45, দ্যাট মিন্স হচ্ছে 2205। 5 কি হবে, যেহেতু শক্তি সেহেতু কি হবে জুল ইউজ হবে, যেহেতু শক্তি ওই জন্য কি হবে জুল ইউজ হবে। আচ্ছা এবার খেয়াল করো, গতিশক্তি মানে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার কে আমরা কি লিখি ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ স্কয়ার প্লাস কত লিখি 2gh। আচ্ছা তাহলে হাফ ইন্টু এম মানে 5। আচ্ছা এবার খেয়াল করো তো বস্তুটা কোথা থেকে কোথায় আসছে, এ থেকে বিতে আসছে। তাহলে এ থেকে যে বিতে আসছে, এ অবস্থানে যখন ছিল ওর কত ছিল, আদিবেগ কত ছিল, যখন ও এই অবস্থানে ছিল ওর আদিবেগ কত ছিল। ও স্থির অবস্থান থেকে পড়া শুরু হয়েছে না, যেহেতু স্থির অবস্থান থেকে পড়া শুরু হয়েছে দ্যাট মিন্স আদিবেগ কত 0 প্লাস 2 ইন্টু, এবার খেয়াল করো জি এর মান কি প্লাস 9.8 হবে নাকি মাইনাস 9.8 হবে? অবশ্যই প্লাস 9.8। কেন? কারণ বস্তু যখন উপর থেকে নিচে আসে তখন অভিকর্ষের দিকে কাজ হয়, আর অভিকর্ষের দিকে কাজ হলো অভিকর্ষজ ত্বরণ পজিটিভ। আর যখন একটা বস্তু উপর দিকে উঠে তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে যায় না, দ্যাট মিন্স অভিকর্ষজ মন্দনে যায়, ত্বরণে যায় না, অভিকর্ষজ কোথায় যায় মন্দনে যায়, তখন কি হয় মাইনাস 9.8 হয়। কিন্তু যেহেতু উপর থেকে নিচে পড়তেছে বস্তু দ্যাট মিন্স জি এর মান কত 9.8। এবার খেয়াল করো এই যে গতিশক্তির এইচ যেটা আছে এটা মানে কি ভূমি হতে উচ্চতা নাকি অতিক্রান্ত দূরত্ব? গতিশক্তির এজ যেটা আছে এটা মানে কি ভূমি হতে উচ্চতা নাকি অতিক্রান্ত দূরত্ব? অবশ্যই অতিক্রান্ত দূরত্ব না, অবশ্যই অতিক্রান্ত দূরত্ব না। এই যে এ থেকে বি তে আসছে এই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি তোমার এইচ। এ হতে বি তে আসছে এটার অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি এখানে এইচটা। অন্য বিভব শক্তির এইচ কোনটা, ভূমি হতে উচ্চতাটা। গতিশক্তির এইচ কোনটা, অতিক্রান্ত দূরত্বটা। অতিক্রান্ত দূরত্ব কত 15 মিটার, 15 মিটার। এখন এই যে ভি, ভি স্কয়ার ছিল না, এম ভি স্কয়ার, ভি মানে হচ্ছে সরি ভি স্কয়ার, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভি স্কয়ার। ভি স্কয়ার মানে কত ইউ স্কয়ার প্লাস 2gh না, এটা পুরোটা মানে হচ্ছে কত ভি স্কয়ার। ঠিক আছে আমার ভুল হয়েছিল। আচ্ছা এবার আসো, তাহলে এবার গুণ করো তো তুমি 0.5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 15, 2 ইন্টু 9.8 ইন্টু কত 15, দ্যাট মিন্স 294 ইন্টু 5 ইন্টু 0.5, দ্যাট মিন্স 735 জুল, 735 জুল। এবার খেয়াল করো তো বিতে মোট গতিশক্তি সরি বিতে মোট শক্তি কত, বিতে মোট শক্তি, বিতে মোট শক্তি হচ্ছে ওই যে 2205 প্লাস 735 জুল, 2205 প্লাস হচ্ছে কত 735 জুল। মোট শক্তি কিভাবে বের করে, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল করে। বিভব শক্তি কত 2205, গতিশক্তি কত 735, যোগ করো 735 যোগ 2205 2940, 2940 জুল। এটা কিসের গতিশক্তি সরি এটা কিসের শক্তি, এটা কিসের মোট শক্তি 2940। এখন এই যে বি এর মোট শক্তি এটার সাথে যদি ডি এর মোট শক্তি কি হয় সমান হয় তাইলেই শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে। আচ্ছা খেয়াল করো এবার ডি এরটা বের করবো। এবার কিসে বের করবো, ডি তে মোট শক্তি। এবার কোথায় ডি তে, এই যে তোমরা আবার লিখো ডি তে, ডি তে বিভব শক্তি, ডি তে গতিশক্তি। আচ্ছা ডি তে বিভব শক্তি কত mgh, ডি তে গতিশক্তি কত mv স্কয়ার। আচ্ছা হাফ mv স্কয়ার কে আমরা কি লিখতে পারি, হাফ m ইউ স্কয়ার প্লাস 2gh লেখা যায়, লেখা যায়। আচ্ছা ডি তে বিভব শক্তি, এই যে ডি অবস্থানে বিভব শক্তির এইচ মানে কি ভূমি হতে উচ্চতা। যখন একটা বস্তু ডি অবস্থানে আছে ও কি ভূমি থেকে উপরে আছে কোন রকম, উপরে তো নাই, দ্যাট মিন্স এই অবস্থানে বিভব শক্তি কত হবে 0 হবে।
কেন 0 হবে? আচ্ছা বসাও। m মানে 5, g মানে 9.8, h তো নাই ভাইয়া। h তো কত? 0। কারণ কি? ভূমি তো অলরেডি লেগে আছে। ভূমি হতে যদি উচ্চতায় না থাকে, ভূমি হতে উচ্চতা কত? 0। দ্যাট মিন্স বিভব শক্তি হচ্ছে কত? 0। আচ্ছা এবার আসো গতিশক্তিতে আসো। হাফ ইনটু m মানে 5 ইনটু ইউ স্কয়ার মানে কত? 0 স্কয়ার না আবার? 0 কেন? ওই যে এ থেকে যখন যাত্রা শুরু করছে তখন ওর আদি বেগ কত ছিল? 0 ছিল না? আচ্ছা এবার আসো 2 ইনটু, যেহেতু নিচের দিকে পড়তেছে, অভিকর্ষের দিকে পড়তেছে, দ্যাট মিন্স কত হবে? দ্যাট মিন্স 9.8 ইনটু h কত হবে চিন্তা করো তো। গতিশক্তির h মানে কি? অতিক্রান্ত দূরত্ব। মনে আছে? গতিশক্তির h মানে কি? অতিক্রান্ত দূরত্ব। এবার খেয়াল করো, এই যে a থেকে d পর্যন্ত আসছে, ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 60 মিটার দূরত্ব অতিক্রম করছে না? a থেকে d যেহেতু 60 মিটার, ও a থেকে d আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 60 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এখানে কত হবে? 60। 60। আচ্ছা তাহলে করো এবার। 2 ইনটু 9.8 ইনটু 60 ইনটু 5 ইনটু 0.5, 2940। 2940 জুল। এবার খেয়াল করো ডি তে মোট শক্তি কত? ডি তে মোট শক্তি কত? বিভব শক্তি 0 জুল, গতিশক্তি 2940 জুল। দ্যাট মিন্স ডি তে মোট শক্তি কত? 2940 জুল। তাহলে খেয়াল করো বি এর মোট শক্তি ডি এর মোট শক্তি সমান না? দ্যাট মিন্স শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। বি ও ডিতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। যদি বি আর ডিতে মোট শক্তি সমান হয় তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়। আচ্ছা এবার আসো, এবার বস্তুটা নিচে আছে, পড়ে গেছিল না? এবার নিচে আছে তার মানে। আচ্ছা এবার যেহেতু নিচে আছে, বলছে 9.8 ms ইনভার্স 1 বেগে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত এবং কত উচ্চতায় বিভব শক্তির 1/7। আচ্ছা কোশ্চেনটাকে আমরা ভাগ করি। 9.8 ইনভার্স ms ইনভার্স 1 বেগে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত? আচ্ছা 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 খেয়াল করো, একটা বস্তু নিচে আছে, ওকে নিচের থেকে উপরে নিক্ষেপ করতেছে। দ্যাট মিন্স নিচের থেকে একটা কি বেগ নিয়ে উপরে পাঠাচ্ছে না? দ্যাট মিন্স এক্ষেত্রে একটা আদিবেগ আছে না? এক্ষেত্রে একটা কি আছে? আদিবেগ আছে। আদিবেগটা কত? বলছে 9.8 ms ইনভার্স 1। বলছে কত? 9.8 ms ইনভার্স 1। কেন? ওই যে নিচের থেকে বেগটা দিয়ে উপরে পাঠাচ্ছে না? আচ্ছা বলছে সর্বোচ্চ উচ্চতা কত? খেয়াল করো একটা বস্তুকে 9.8 ms ইনভার্স 1 বেগে আমি উপরে নিক্ষেপ করলাম। একটু উচ্চতা পর্যন্ত সর্বোচ্চ উঠবে, একটু উচ্চতা পর্যন্ত কি সর্বোচ্চ উঠবে। এটাকে যদি আমি উপরে মারি একটু উচ্চতা পর্যন্ত ওটা থেমে যাবে না? থেমে তারপর আবার নিচে পড়া শুরু করবে। এটাকে যদি আমি উপরের দিকে একটা বল নিয়ে নিক্ষেপ করি, যে নিক্ষেপ করলাম, অথবা একটা বেগ নিয়ে যদি নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর একটা পয়েন্টে গিয়েও কিন্তু থেমে যাবে। এটাই হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। যে পয়েন্টে গিয়ে থামে, এই যে পয়েন্টে গিয়ে থামতেছে, এটাই হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে খেয়াল করো এই যে সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে, এখানে গিয়ে ওর ভি জিরো না? দ্যাট মিন্স শেষ বেগ জিরো না? বুঝতেছ? সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কত? ভি জিরো। দ্যাট মিন্স শেষ বেগ কত? জিরো। দ্যাট মিন্স এখানে কি হবে? ভি ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। বলছে কি সর্বোচ্চ উচ্চতা কত? আচ্ছা খেয়াল কর, এবার আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত? 2gh। আচ্ছা তাহলে ভি মানে কত? 0, 0 স্কয়ার। ইউ স্কয়ার মানে কত? 9.8 হোল স্কয়ার প্লাস 2 ইনটু এইচ মানে কত বের করব। এবার খেয়াল করে জি এর মানটা কি -9.8 হবে নাকি +9.8 হবে? যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে অভিকর্ষের দিকে কাজ হয়। অভিকর্ষের দিকে কাজ হলে অভিকর্ষটা ত্বরণ কাজ করে। দ্যাট মিন্স যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে ওর অভিকর্ষটা ত্বরণ থাকে, সেটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2। কিন্তু যখন একটা বস্তু উপর থেকে নিচে ওঠে, তখন অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে, তখন ওর অভিকর্ষ কি থাকে? মন্দন থাকে। যখনই মন্দন থাকে তখনই জি এর মান কত? -9.8। তখনই জি এর মান কত? -9.8। আচ্ছা তাহলে এদিকে 0। এবার খেয়াল করো 9.8 স্কয়ার করো, 9.8 স্কয়ার করো, স্কয়ার 9.8 স্কয়ার করো 96.04, 96.04। এরপর 2 ইন্টু -9.8, 2 ইন্টু -9.8, -19.68, -19.68। তার মানে এখন দেখো এই যে 19.68 টাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, 19.68 সমান 96.04। প্লাস কেন হয়েছে এদিকে এসে? এদিকে মাইনাস থাকলে ওদিকে গিয়ে কি হয়? প্লাস হয়। দ্যাট মিন্স এইচ মানে কত হবে? 96.04 ডিভাইডেড বাই 19.6, 4.9। এইচ মানে হচ্ছে কত? 4.9 মিটার। তার মানে ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
4.9 মিটার উচ্চতায় উঠবে। সর্বোচ্চ উচ্চতা কত? এই যে সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 4.9 মিটার। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত? 4.9 মিটার। বুঝছি? এখন বুঝছি। আচ্ছা, এবার আসো নেক্সট কোয়েশ্চেন বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 বোঝানো, আগে বোঝানো। বলছে বিভব শক্তি, আচ্ছা আমরা জানি কত বিভব শক্তি mgh, গতিশক্তি কত? হাফ mv স্কয়ার। বলছে একটা নির্দিষ্ট উচ্চতায়, এইচ উচ্চতায় গতিশক্তি, এটা আমরা কত জানি না তো এই জন্য এইচ বলতেছি, কত উচ্চতায় তো আমরা জানি না এই জন্য আমরা এইচ বলতেছি। এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7, এইচ উচ্চতায় বলছে কি, এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7, গতিশক্তির কি 1/7। দ্যাট মিনস এই যে বিভব শক্তিটা এটা কার 1/7 হবে? হাফ এমভি স্কয়ারের 1/7 হবে। তার মানে বিভব শক্তি গতিশক্তির 7/1 বিভব শক্তি কি গতিশক্তির 7/1। তার মানে গতিশক্তি যত, বিভব শক্তি হচ্ছে কি তার 7/1। বুঝতেছ? তাহলে কত হবে বলো তো? 1/7টা কার সাথে গুণ দিব আমি? বুঝতেছ? এই যে গতিশক্তি, এটার কে যদি আমি 1/7 দিয়ে গুণ করি, যে মানটা পাবো, গতিশক্তির 1/7 সমানিত হচ্ছে কি বিভব শক্তি। বুঝতেছ? তার মানে এই জিনিসটা মনে রাখবা কেমনে, বুঝবা কেমনে যে কার সাথে 1/7 গুণ দিবা? যার সপ্তমাংশ বা যার ষষ্ঠাংশ বা যার অর্ধেক বলবে তার সাথে কি করবা? গুণ দিবা। বুঝছো? গতিশক্তির 1/7 সমানই হচ্ছে কত? বিভব শক্তি। বুঝছো? এখন জাস্ট কি বের করতে বলছে? কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম জি এইচ সমান হাফ এমভি স্কয়ার ডিভাইডেড বাই কত? সরি, ইন্টু 1/7। থাক থাক। এবার খেয়াল করো, এম আর এম আমরা কেটে দিতে পারি না? দুই সাইডে তো এম আছে না, এমটা কেটে দিলাম, থাকে কি জি এইচ সমান হাফ ইন্টু ভি স্কয়ার, মানে কি লেখা যায় ইউ স্কয়ার প্লাস 2জি এইচ লেখা যায় ইন্টু 1/7। এবার খেয়াল করো, একটু একটু চিন্তা করো এবার। এই যে এইচ, বিভব শক্তির এইচ মানে ভূমি হতে উচ্চতা, গতিশক্তির এইচ মানে কি অতিক্রান্ত দূরত্ব। এখন খেয়াল করো তো, এই যে একটা বস্তু যখন, একটা বল যখন আমি উপরের দিকে মারতেছি, তখন এই যে ধরো এই উচ্চতায় গিয়ে থামলো, তার মানে এখানে যদি আমি বিভব শক্তি নির্ণয় করি, এতটুক থেকে এতটুক পর্যন্ত এইচটাই হচ্ছে কি বিভব শক্তির এইচ। আবার যখন একটা বস্তু উপর থেকে তুমি নিচে মারবা, অতিক্রান্ত দূরত্বটাও এই এইচটা না? অতিক্রান্ত, এই যে এখান থেকে এতটুকু গেছে, ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এতটুকু দূরত্ব অতিক্রম করছে। ভূমি থেকেও সেম উচ্চতায় আছে। তার মানে যখন একটা বস্তু উপর থেকে নিচে উঠে, তখন ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং ভূমি হতে উচ্চতা কি হয়? সেম হয়। একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে উঠে, সরি, নিচের থেকে উপর দিকে উঠে, তখন ওই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব এবং ভূমি হতে উচ্চতা কি হয়? সেম হয়। তাহলে এই যে বিভব শক্তির এইচ, গতিশক্তির এইচ, এই দুইটা এখন কি হবে? সেম হবে। বুঝতেছো কেন সেম হবে? বুঝতেছো? কারণ এই যে এইচ দূরত্ব অতিক্রম করতেছে এবং ভূমি হতে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে জি এর মান কত? জি এর মান আমরা মানগুলো বসাই দিই। জি এর মান কত? 9.8। এইচ এর মানটা আমরা বের করব, কত উচ্চতায় আছে এটাই তো আমরা বের করব, তাই না? তাহলে 1/14 লেখা যায় না? এই যে 7 গুণে 14। আর ইউ স্কয়ার মানে কত? এই যে কত বেগে নিক্ষেপ করছিল? 9.8 স্কয়ার বেগে, 9.8 স্কয়ার বেগে নিক্ষেপ করছে। 2 ইন্টু 9.8 ইন্টু কি কত? এইচ, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। আচ্ছা, তাহলে 14টা এই সাইডে তুমি গুণ আকারে পাঠায় দাও, তাহলে এক লাইনে চলে আসলো জিনিসটা। 14 ইন্টু 9.8, 137.28 সমান হচ্ছে 9.8 স্কয়ার, দ্যাট মিনস 96.04 প্লাস 2 ইন্টু 9.8, 19 পয়েন্ট কত কত জানি, 19 পয়েন্ট কত জানি হয়, 9.8 ইন্টু 2, 19.6, 19.6 ঠিক আছে? আচ্ছা, এই যে 19.6 এটাকে তুমি এই সাইডে মাইনাস আকারে নিয়ে আসো। 137.28 মাইনাস 19.6 সমান 96.04। আচ্ছা, তার মানে এইচটা তুমি এবার কমন নাও, কত আসে? 137.2 মাইনাস 19.6, 117.6 117.6 সমান হচ্ছে কত?
96.04। আচ্ছা, এই যে 96.04 এটাকে তুমি 117.6 দিয়ে ভাগ করো, কত পাবে? h সমান 0.816 মিটার। 0.816 মিটার, এটা কি ঠিক আছে? আমার মনে হয় না ঠিক আছে। আর আমি একটু গাইড থেকে দেখি, ঠিক আছে? গাইডের মধ্যে আনসারটা থাকার কথা। আমার মনে হচ্ছে না জিনিসটা ঠিক আছে, ভুল হয়েছে কোনো দিকে না কোনো দিকে, মনে হচ্ছে ভুল হয়েছে। 9.8 এমএস ইনভার্টার ম্যাথ কোনটা? একটা মিনিট, এটা তুলিও না, একটু দাঁড়া, আমাকে একটু টাইম দাও। 9.8 এমএস ইনভার্স 1 ব্যাকে নিক্ষেপ করছে, জানি 5 এর কারো উপরের দিকে নিক্ষেপ করছে, কত উচ্চতায়? বিভব শক্তি গতিশক্তির 1/7। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো, বললাম। ওয়েট, ঠিক আছে। আমি মনে করছি বিভব শক্তি গতিশক্তির সমান কোয়েশ্চেন ছিল এটা, এটা যে 1/7 ছিল আমার মনে নেই, গাইড এখন আমি পাইনি ম্যাথটা। যাই হবো, তার মানে এইচ 0.816 উচ্চতায়, 0.816 উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে? 1/7 হবে। বোঝা গেছে? 0.816 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। তাহলে খেয়াল করো, দুইটা জিনিস বুঝছি। যখন একটা বস্তু উপর থেকে নিচে যায়, উপর থেকে যখন নিচে যায় একটা বস্তু, এই যে উপর থেকে নিচে গেলে বিভব শক্তির এইচ, বিভব শক্তি মানে কি? ইপি না? বিভব শক্তির এইচ এবং গতিশক্তির এইচ কি না? সমান না। যখন উপর থেকে কোথায় যায়? নিচে যায়। উপর থেকে নিচে যাইলে বিভব শক্তি এবং গতিশক্তির এইচ কি হয় না? সমান হয় না। কিন্তু নিচে থেকে যখন উপরে যায়, নিচে থেকে যখন উপরে যায়, তখন বিভব শক্তির এইচ এবং গতিশক্তির এইচ কি হয়? সমান হয়। এই জিনিসটা বুঝছি? তখন বিভব শক্তির এইচ এবং গতিশক্তির এইচ কি হয়? সমান হয়। তাহলে আরেকটা ম্যাথ আমাদের শেষ। আচ্ছা, অনেক বড় একটা ম্যাথ ছিল, এটা খাতায় করলে অনেক বড় হইতো। আচ্ছা, এবার খেয়াল করো, বলছে এই যে এই বস্তুটা আবার এখানে ফেরত আসে, বলছে ভূমিতে 19 এমএস ইনভার্স 1 বেগে আঘাত করলে ঘর্ষণজনিত বল কত? একটু টাফ ম্যাথ। ভূমিতে যদি 19 এমএস ইনভার্স 1 বেগে আঘাত করে, বলছে কি ঘর্ষণজনিত বল কত? ঘর্ষণজনিত বল কত? দাঁড়াও, কেমন ম্যাথ কোথা থেকে আমি বানাই এগুলো ভুলে যাই। ঘর্ষণ বল কত? আচ্ছা, এবার আসো। বলছে একটা বস্তু ছিল, এটা ভূমিতে 19 এমএস ইনভার্স 1 বেগ আঘাত করছে। তাহলে এই যে ভূমিতে আসছে, ভূমিতে আসার সময় কত বেগ নিয়ে আসছে? 19.6 এমএস ইনভার্স 1 বেগ নিয়ে আসছে। তাহলে ওর আদি বেগ কত ছিল বলতো? 0 ছিল। আদি বেগ 0 ছিল। আদি বেগ 0 ছিল। 0 এমএস ইনভার্স 1 বেগ নিয়ে ও যাত্রা শুরু করছে এবং 19.6 এমএস ইনভার্স 1 বেগে এসেও কি করছে? থামছে। 19.6 এমএস ইনভার্স 1 বেগেও থামছে। আচ্ছা, উচ্চতা কত ছিল বলতো? এই যে উচ্চতা আমার না, মানে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? h ইজ ইকুয়াল টু কত? 60 মিটার। h ইজ ইকুয়াল টু কত ছিল? 60 মিটার। বলছে ঘর্ষণজনিত বল কত? আচ্ছা, ঘর্ষণজনিত বল আমরা বের করব। তার আগে বলছে কি ঘর্ষণজনিত বল কত? আচ্ছা, একটা মিনিট। হুম 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 ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছে কি আছে? ইউ আছে, যে বস্তুটা 0 এমএস ইনভার্স 1 বেগ থেকে যাত্রা শুরু করছে। ভি আছে একটা, ভি মানে কি? বস্তুটা 19.6 এমএস ইনভার্স 1 বেগে মাটিতে হিট করছে। এরপর একটা এইচ আছে, এইচটা হচ্ছে কত? 60 মিটার। আচ্ছা, বলছে ঘর্ষণজনিত বল কত? আচ্ছা, বল বের করার জন্য আমাদের কি বের করতে হয় বলতো? ত্বরণ বের করতে হয়। তাহলে আমরা আগে ত্বরণ বের করি, তারপর বলে যাব। ত্বরণই তো আমাদের কাছে নেই, বল কেমনে বের করবো? আচ্ছা, ইউ স্কয়ার ইজ ইকুয়াল, সরি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন দেখো তো ভি কত? 19.6 স্কয়ার, ইউ স্কয়ার মানে 0, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এই 9.8 না, 2 এস বের করবো না এখন? 2 এস, ঠিক আছে? অথবা এখানে 2gh লিখতে পারো, 2gh না লিখে 2 এস লিখো। কারণ 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 কেন বলতেছি? কারণ এখানে জি এর মানটা 9.8 না। বুঝো, একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়তেছে, জি এর মানটা 9.8 না, কারণ ও 9.8 বেগ নিয়ে, সরি, এমএস ইনভার্স 1 2 ত্বরণ নিয়ে পড়তেছিল। 9.8 এমএস ইনভার্স 2 ত্বরণ নিয়ে পড়তেছিল। ওই সময় ওকে নিচের থেকে কে বাধা দিচ্ছে? বাতাস বাধা দিচ্ছে। দ্যাট মিন্স জি 9.8 কিন্তু আসলে হয় না।
জি 9.8 আসলে কিন্তু হয় না, একটু হলেও বাতাস ওকে কি দিবে, নিচের থেকে কি দিবে, বাধা দিবে। এই বাতাস কতটুকু বাধা দিছে অথবা বাতাস কতটুকু ঘর্ষণ বল প্রয়োগ করছে, এটাই আমাদেরকে বের করতে হবে। এখন বুঝছি? আসো এবার এবার 19.6। আচ্ছা, তাহলে এই যে 2gh, এখানে জি এর মানটাকে, এখানে জিটাকে প্রাইম হিসেবে লিখো, 2g প্রাইম h। তাহলে জি এর মানটা আমরা বের করব। আচ্ছা, h কত, 60 মিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে আসলে একটু ম্যাথটা করি। 19.6 স্কয়ার, দ্যাট মিন্স 384.1616 is equal to 60g, 60g, that means divided by 60, 6.40 ms inverse 2। তাহলে খেয়াল করো তো, খেয়াল করো তো, এই যে জি 6.40 ms inverse 2, জি এর মান অ্যাকচুয়ালি কত, কত ত্বরণ নিয়ে নিচে নামে, 9.8 ms inverse 2 ত্বরণ নিয়ে নিচে নামে, কিন্তু অ্যাকচুয়ালি নামতে পারে কত ত্বরণ নিয়ে, 6.40। কেন 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 বলো তো? অভিকর্ষজ ত্বরণ 9.8 ms inverse 2, ইটস ওকে, কিন্তু নিচে যখন নামে ওকে বাতাস নিচের থেকে কি প্রদান করে, বাধা প্রদান করে। বাতাস প্রদান করার কারণে 9.8 ms ইনভার্স 2 ত্বরণে ও নামতে পারে না। ও অ্যাকচুয়ালি নামে কত ত্বরণে, 6.40 ms ইনভার্স 2 ত্বরণে ও অ্যাকচুয়ালি কি করতে পারে, নামতে পারে। বুঝতে পারছি? 6.40 ms ইনভার্স 2 ত্বরণে ও নামতে পারে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো, একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে ঘর্ষণ বল, তুমি মনে রাখবা সেটা হচ্ছে ঘর্ষণ বল সমান হচ্ছে, ঘর্ষণ বল সমান হচ্ছে কি, ওজন মাইনাস কার্যকরী বল, ওজন মাইনাস কার্যকরী বল। অথবা তুমি এই জিনিসটাকে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটাকে এভাবে এভাবে মনে রাখো না, তুমি এভাবে মনে রাখো, তোমার বুঝতে ইজি হবে। কার্যকরী বল, কার্যকরী বল সমান হচ্ছে ওজন মাইনাস ঘর্ষণ বল, ওজন মাইনাস ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এটা মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি কি, আচ্ছা এই যে আমরা জি প্রাইমটা বের করছি, এটা কি কার্যকরী ত্বরণ না? এটা হচ্ছে কি কার্যকরী ত্বরণ, বলের ধারণায় বাদ যাও, এটা হচ্ছে কি কার্যকরী ত্বরণ। এই বলটা বাদ দাও আপাতত, বলটা বাদ দাও, বাট এটা মাথায় রাখতে পারো, এটা হচ্ছে কি কার্যকরী ত্বরণ। আচ্ছা, আমাদের একটা অরিজিনাল ত্বরণ আছে না, আসল ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ আছে না একটা, অভিকর্ষজ ত্বরণটা কত, অভিকর্ষজ ত্বরণটা কত, 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, তার মানে আমাদের অভিকর্ষজ ত্বরণ ছিল 9.8 ms ইনভার্স 2, কাজ করছে কত, 6.40 ms ইনভার্স 2। দ্যাট মিন্স কিছু পরিমাণ ত্বরণ লস হয়েছে। কেন লস হয়েছে? ওই যে বাতাস বাধা দিছে, এই যে বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল, এটার কারণে কি হয়েছে, কিছু পরিমাণ ত্বরণ লস হয়েছে। এই যে যে পরিমাণ ত্বরণটা লস হয়েছে, এটা আমরা কিভাবে পাবো, এই যে ঘর্ষণ বল, যেটা ঘর্ষণ ত্বরণ, ত্বরণ ধরলাম, ঘর্ষণ ত্বরণ বা ব্যয়িত ত্বরণ বলতে পারো, ব্যয়িত ত্বরণ বলতে পারো। এই যে ঘর্ষণ ত্বরণ, এটা মানে অ্যাকচুয়ালি কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ থেকে যদি তুমি কার্যকরী ত্বরণ বিয়োগ করো, অভিকর্ষজ ত্বরণ থেকে যদি তুমি কি বিয়োগ করো, কার্যকরী ত্বরণ বিয়োগ করো, তুমি কি পাবা, ঘর্ষণ ত্বরণ পাবা না? এই যে অভিকর্ষজ ত্বরণ ছিল 9.8 মাইনাস কার্যকরী ত্বরণ কত, 6.40, দ্যাট মিন্স ঘর্ষণ ত্বরণ হচ্ছে কত, 9.8 মাইনাস 6.40, 3.4, 3.4 হচ্ছে কি ঘর্ষণ ত্বরণ। দ্যাট মিন্স ঘর্ষণের কারণে এই পরিমাণ ত্বরণ বস্তু থেকে কি হয়েছে, লস হয়েছে। তাহলে ঘর্ষণ বল কত হবে, ঘর্ষণ ত্বরণ যদি 3.4 ms ইনভার্স 2 হয়, ঘর্ষণ বল হবে কত, F ইজ ইকুয়াল টু m, এটাকে ঘর্ষণ ত্বরণকে তুমি জি ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করো, যাও mg ডাবল প্রাইম। m মানে হচ্ছে কত, 5 কেজি, g মানে হচ্ছে কত, 3.4। তার মানে ঘর্ষণ জনিত বল কত হবে, 5 ইন্টু 3.4, 5 ইন্টু 3.4, দ্যাট মিন্স 17 নিউটন। দ্যাট মিন্স ঘর্ষণ জনিত বল কত হবে, 17 নিউটন। ম্যাথটা বুঝছো? খুব ইজি একটা ম্যাথ, বুঝতে পারছি ম্যাথটা, খুব ইজি একটা ম্যাথ। ভূমিতে যখন 19 ms ইনভার্স 1 বেগে আঘাত করতেছে, ঘর্ষণজনিত বল কত, 19 ms ইনভার্স 1 বেগে আঘাত করতেছে, ঠিক আছে, ত্বরণ কাজ করার কথা কত, 9.8 ms ইনভার্স 2, কিন্তু বাতাস যেহেতু বাধা দেয়, সেহেতু 9.8 ms ইনভার্স 2 ত্বরণ কাজ করতে পারে না। সে কারণে কি করতে হয়, সে কারণে ওকে বাতাস, সরি কেন কাজ করতে পারে না, বাতাস বাধা দেয়, বাতাস বাধা দেওয়ার কারণে ও সেম ত্বরণটা নিয়ে নামতে পারে না। অর্থাৎ 9.8 ms ইনভার্স 2 যে ত্বরণটা তো যাত্রা শুরু করে, ওই ত্বরণটা তো নামতে পারে না, কিছু পরিমাণ ত্বরণ লস হয়। এই ত্বরণটাই হচ্ছে কি ঘর্ষণ ত্বরণ বা ব্যয়িত ত্বরণ। এবং এই ব্যয়িত ত্বরণের সাথে যদি তুমি কি গুণ করো, ভর গুণ করো, তাহলে তুমি কি পাবা, বল পেয়ে যাবা, ঘর্ষণ বল
পেয়ে যাবে। তার মানে ঘর্ষণ বল কত এটা তুমি পেয়ে যাবে। বুঝতে পারছি? ঘর্ষণ বল কত এটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার আসো, বলছে শক্তির রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। শক্তির রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। বলছে V is equal to 19.6 ms inverse 1। এই জিনিসটা এটারই কোয়েশ্চেন ছিল, মানে এটা গ ছিল, এটা ঘ ছিল আর কি। আসো, বলছে শক্তির রূপান্তর প্রক্রিয়া। যদি ভূমিতে 19.6 ms ইনভার্স 1 বেগে আঘাত করে, তাহলে শক্তির রূপান্তর প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তর প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কি? শক্তির রূপান্তর প্রক্রিয়াটা হচ্ছে, এই যে এখানে কি ছিল, এখানে কি ছিল, বিভব শক্তি ছিল। এখানে যখন ছিল, কিন্তু চিন্তা করো তো, এই জায়গায় এই পয়েন্টে যখন ছিল তখন কি কোনো গতিশক্তি ছিল? ছিল না তো। কারণ গতিশক্তি মানে হচ্ছে কত, গতিশক্তিতে এইচ কি লাগে, অতিক্রান্ত দূরত্ব লাগে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে এখানে এইচ কি ছিল, জিরো ছিল। দ্যাট মিনস গতিশক্তিও ছিল না। এইচ জিরো হলে কি জিরো হয়, গতিশক্তিও জিরো হয়। বুঝতে পারতেছি? এখানে কি ছিল, গতিশক্তি জিরো ছিল। তার মানে এই অবস্থানে শুধু কি ছিল, এই অবস্থানে শুধু বিভব শক্তি ছিল। এই অবস্থানে কি ছিল, শুধু বিভব শক্তি। এই অবস্থানে কি ছিল, শুধু বিভব শক্তি ছিল। এই অবস্থানে শুধু বিভব শক্তি ছিল। আর বি অবস্থানে কি ছিল বলতো, বি অবস্থান, বি না, ডি অবস্থানে, ডি অবস্থানে কি ছিল, যে ডি অবস্থান, এখানে কি কোনো বিভব শক্তি আছে? মাটির মধ্যে লেগে আছে রে ভাই। মাটির মধ্যে যখন লেগে আছে, ভূমি হতে কোনো উচ্চতা আছে? ভূমি হতে যদি কোনো উচ্চতায় না থাকে, তাহলে কি বিভব শক্তি আছে? নাই তো। তাহলে এই যে ডি অবস্থান, এখানে কি আছে, ডি অবস্থানে শুধু গতিশক্তি আছে। ডি অবস্থানে শুধু কি আছে, গতিশক্তি আছে। এখন তোমাকে দেখাইতে হবে এতে শক্তি কত, ডি তে শক্তি কত। এতে কত শক্তি ছিল, ডি তে কত শক্তি ছিল। কেন দেখাইতে হবে, আসো দেখাচ্ছি। আগে আগে দেখি, এ অবস্থানে শুধু কি ছিল, বিভব শক্তি ছিল। তাহলে এ অবস্থানে শক্তি, এ অবস্থানে মোট শক্তি, এ অবস্থানে মোট শক্তি কত ছিল? অথবা এ অবস্থানে শুধু বিভব শক্তি ছিল না, তাহলে বিভব শক্তি লিখো। এ অবস্থানে বিভব শক্তি mgh। m মানে কত, 5। g মানে কত, 9.8। h মানে কত, 60। দ্যাট মিন্স 5 ইন্টু 9.8 ইন্টু 60 কত হয়, 5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত, 60। দ্যাট মিন্স 2940 জুল। আচ্ছা, বি অবস্থানে, বি না, ডি অবস্থানে, ডি অবস্থানে কি কোনো বিভব শক্তি আছে? নাই তো। ডি অবস্থানে কি আছে, গতিশক্তি আছে। ডি অবস্থানে গতিশক্তি আছে। গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম মানে কত, 5 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানের এইচ মানে কত, অতিক্রান্ত দূরত্ব। কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 60 মিটার না, তাহলে এখানে 60 মিটার বসে। হাফ ইন্টু 5 ইন্টু ইউ মানে কত, আদিবেগ তো জিরো, জিরো এম এস ইনভার্স 1 থেকে শুরু করছে, তাহলে আদিবেগ জিরো। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ মানে কত, এখন 60। বের করো তো কত আসে, 60 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 0.5, 294। ঠিক আছে, 2 ইন্টু 9.8 ইন্টু 60 ইন্টু 5 ইন্টু 0.5, 2940। 2940 আবার কত আসছে, 2940 জুল। এবার একটু খেয়াল করো তো, বলছে শক্তি রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। তুমি কি করবা, তুমি এই অবস্থানে বলবা হচ্ছে, বলে দিবা সুন্দর করে, আসো এক্সপ্লেন করবা। বলবা এই অবস্থানে যেহেতু বস্তুটা কোনরূপ দূরত্ব অতিক্রম করেনি বা কোনরূপ গতি নিয়েও চলেনি, সে কারণে এই অবস্থানে কোনো গতিশক্তি নেই, শুধু আছে কি, বিভব শক্তি। এবং ডি অবস্থানে বস্তু যেহেতু ভূমি হতে কোনো উচ্চতায় নেই, শুধুমাত্র গতি অতিক্রম করে এসেছে, সেজন্য ডি অবস্থানে বস্তু শুধুমাত্র গতিশক্তি আছে, বিভব শক্তি নেই। দ্যাট মিনস এই অবস্থানে যে বিভব শক্তি ছিল, সেটি ডি অবস্থানে সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তর হয়েছে। বুঝো, লিখবা কেমনে ওইটাই বলতেছি। এ অবস্থানে যে বিভব শক্তি ছিল, ডি অবস্থানে এটা সম্পূর্ণভাবে গতিশক্তিতে রূপান্তর হয়েছে, এবং বিভব শক্তি এবং গতিশক্তির মান সমান। দ্যাট মিনস এই অবস্থানের বিভব শক্তি ডি অবস্থানের গতিশক্তিতে কনভার্ট হয়েছে। এটাই হচ্ছে কি শক্তি রূপান্তর প্রক্রিয়া। এই অবস্থানের বিভব শক্তি ডি অবস্থানের গতিশক্তিতে কনভার্ট হয়েছে, এটাই হচ্ছে কি শক্তি রূপান্তর প্রক্রিয়া। এবং এই শক্তির রূপান্তরটা কি, সমান। ঠিক আছে, শক্তির রূপান্তরটা সমান। আচ্ছা, যদি কম বেশি আসতো, ধরো এখানে বিভব শক্তি 2940, এখানে ধরো 2900 আসছে, তোমার কি বলতে হইতো, যে এ অবস্থানে বিভব শক্তি ডি অবস্থানে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু কিছু পরিমাণ গতিশক্তি কম পাওয়ার কারণ বাতাসের ঘর্ষণজনিত বল, তারপর হচ্ছে কি বলা যায় আরো, বাতাসের ঘর্ষণ বল, তারপর আরেকটা কি বলা যায়, বাতাসের বাধা বল, ঘর্ষণ বল, এগুলোর কারণে কিছু পরিমাণ গতিশক্তি কমে গিয়েছে। যদি এখানে একটু কম আসতো, কম আসলে তুমি এটা ভেবে বলতে হইতো যে বিভব শক্তি সম্পূর্ণভাবে গতিশক্তিতে কনভার্ট হয়েছে, কিন্তু বাতাসের বাধার কারণে কিছু শক্তি অপচয় হয়েছে।
তাহলে এটাই হচ্ছে কি দেখাইতে হইতে হচ্ছে, এই জন্য কম আসছে। বাট যেহেতু আমাদের সমান চলে আসছে, আমাদের কোনো পেন নেই, আমাদের বলতে হবে কি বিভব শক্তি গতিশক্তির সমান, এবং বিভব শক্তি সম্পূর্ণভাবেই গতিশক্তিতে রূপান্তর হয়েছে, এই জিনিসটা বলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, এবার আসুন নেক্সট জিনিস, নেক্সট থিং হচ্ছে বলছে সি বিন্দুতে গতিশক্তি 180 জুল। এই যে সি বিন্দুতে বলে দিছে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার সমান হচ্ছে 180 জুল। বলছে বেগ কত, এই অবস্থানেতে বেগ কত, সি অবস্থানে বেগ কত বের করতে পারবে না? খেয়াল করো তো, হাফ ইন্টু এম মানে কত 5 কেজি ইন্টু ভি স্কোয়ার সমান 180 জুল। ভি স্কোয়ার বের করতে পারবে না? ভি স্কোয়ার মানে কত? 180 ডিভাইডেড বাই 5, 180 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, 72 জুল। 72 তাহলে বি 72 জুল না 72। বি ইজ ইকুয়াল টু কত? বি ইজ ইকুয়াল টু হচ্ছে 8.48 এমএস ইনভার্স 1। তার মানে সি বিন্দুতে বেগ কত হবে? ডি বিন্দুতে বেগ হচ্ছে 19.6 এমএস ইনভার্স 1, সি বিন্দুতে বেগ কত হবে? 8.48 এমএস ইনভার্স 1। 8.48 কত? এমএস ইনভার্স 1। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসলে লাস্ট ম্যাথ, এখানে এই টপিক নিয়ে লাস্ট ম্যাথ। এই টপিকের লাস্ট ম্যাথটা হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে? কত উচ্চতায় কি হবে? গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আচ্ছা, আমরা ধরি এইচ উচ্চতায়, বিভব শক্তি সমান কত? গতিশক্তি। শক্তি সমান গতিশক্তি, ঠিক আছে? এখন এই যে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায়, এটা আমাদের বের করতে হবে, তো এইচটা বের করতে হবে। আচ্ছা আসো, এম জি এইচ সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। এটাকে কি এখন তুমি এইচ লিখতে পারবা? অতিক্রান্ত দূরত্ব আর বিভব শক্তির এইচ কি সেম? এখন তোমার অন্য একটা কিছু লিখতে হবে, সেটা হচ্ছে এক্স লিখতে হবে। বুঝতে চাও? কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে কত? এক্স। অথবা খেয়াল করো একটা বস্তু এই যে এই পজিশন থেকে ধরো আসলে কত পজিশনে, এই পজিশনে থেকে এই পজিশনে ধরে নিলাম এই অবস্থাতে গতিশক্তি বিভব শক্তি সমান, এই অবস্থানে গতিশক্তি বিভব শক্তি সমান। তাইলে এই অবস্থানে ভূমিগত উচ্চতা কত? এইচ। এই অবস্থানে ভূমিগত উচ্চতা কত? এইচ। বুঝতেছি? এই অবস্থানে ভূমিগত উচ্চতা কত? এইচ। আর ও কত পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? এইচ পরিমাণ দূরত্ব কি করছে? অতিক্রম করছে। এইচ না, এক্স পরিমাণ দূরত্ব, এইচ পরিমাণ না, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাইলে বিভব শক্তির এইচ হচ্ছে এটা, গতিশক্তির এক্স হচ্ছে কোনটা? গতিশক্তির এক্স হচ্ছে কোনটা? এটা। আচ্ছা, এক্স কি লেখা যায় বলো তো? এক্স কি লেখা যায়? এই যে এক্সটা হচ্ছে কি দেখো তো, এই যে সম্পূর্ণ একটা উচ্চতা আছে না, সম্পূর্ণ উচ্চতা আছে একটা, সম্পূর্ণ উচ্চতা কত? এইচ প্রাইম। তার মানে এই যে 60 মিটার, এটা হচ্ছে কত? এইচ প্রাইম। খেয়াল করো, একটা বস্তু এই অবস্থানে আছে বলছে, এই যে এখান থেকে এতটুকুর মধ্যে এই পজিশন থেকে যে নিচে পড়ছে এভাবে, এই অবস্থান থেকে এই অবস্থানে আসার সময় কোন জায়গায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে? ধরে নিলাম এই জায়গায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, এই জায়গায় ভূমিগত উচ্চতা কত? এইচ মিটার। এটা বিভব শক্তিতে আমরা ইউজ করব, বুঝছি? এটা বিভব শক্তিতে আমরা ইউজ করব। এখন গতিশক্তির ক্ষেত্রে ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখন এটাকে কিভাবে লেখা যায় বলতো? এক্স মিটার দূরত্ব যে অতিক্রম করছে, এটাকে আমরা লিখতে পারি কি? এইচ প্রাইম মাইনাস এইচ মিটার। বুঝছো? এই যে এক্স পরিমাণ দূরত্ব যে অতিক্রম করছে, এটা লেখা যায় কথা, এইচ প্রাইম মাইনাস এইচ মিটার লেখা সেম কথা না? তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়। এখন এইচ প্রাইম মানে কত? এই ম্যাথটার জন্য এইচ প্রাইম মানে হচ্ছে 60 মিটার। এইচ মানে হচ্ছে কি? ভূমি হতে উচ্চতা। আর এক্স মানে হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। এক্স মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছি অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এবার আসো এই জিনিসটা বুঝছি। আচ্ছা, এখানে থাক। তার মানে এক্স মানে আমরা কত লিখতে পারবো? একটু আগে বললাম mgh সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g এইচ প্রাইম মাইনাস এইচ, এভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, এবার মান বসাও তো। কাটা যায় না, দিলাম। তাহলে জি ইন্টু এইচ এর মানটা আমরা বের করবো। হাফ ইউ স্কোয়ার কত বেগে যাত্রা শুরু করছে? 0 বেগে যাত্রা শুরু করছে। 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 9.8 ইন্টু এইচ প্রাইম মানে কত? 60 মাইনাস কত? এইচটা আমরা বের করবো। ভূমি হতে কত উচ্চতা এটা আমরা বের করবো না? আচ্ছা, 60 মাইনাস এইচ। আচ্ছা, এবার মুছে দিতে পারি এটা, 60 মাইনাস এইচ। আচ্ছা, এবার একটু ভাঙাভাঙি করো তো। এটা হচ্ছে 9.8 এইচ সমান 0.5
2 ইন্টু 9.8 ইন্টু 60, এই যে 2 ইন্টু 9.8 কে একবার 60 দিয়ে গুণ, 2 ইন্টু 9.8 কে একবার h দিয়ে গুণ, 2 ইন্টু 9.8 ইন্টু 60, 1176 মাইনাস 19.6h, 19.6h। আচ্ছা, তাহলে খেয়াল করো 9.8h 0.5 দিয়ে 1176 কে গুণ করো, 588 মাইনাস 19.6 ইন্টু 0.5, that means 9.8h, 9.8h। তাহলে এই যে 9.8h টাকে এই সাইডে নিয়ে যাও, কি হবে, প্লাস হয়ে যাবে না, অন্য সাইডে চাইলে কত হবে, আবার 19.6h সমান 588। তার মানে h মানে কত, h মানে হচ্ছে 588 ডিভাইডেড বাই 19.6, 30 মিটার। দ্যাট মিন্স ভূমি থেকে 30 মিটার, ধরো এই যে এই উচ্চতাটাতে, ভূমি থেকে 30 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে উচ্চতাটা কত, 30 মিটার। পারবা এখন যে কোনো ধরনের ম্যাথ, এই ম্যাথটা সব থেকে বেশি আসে। আর এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা কিভাবে লিখছি, এইচ প্রাইম মাইনাস এইচ, কেমনে লেখা যায়, ওই যে দেখাইছি একটু আগে ওইটাই, ঠিক আছে। তাহলে 30 মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি কি হবে, সমান হবে। 30 মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। আমাদের বিভব শক্তি গতিশক্তির ম্যাথ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ করব। এখন আমরা কিসের ম্যাথ করব, কর্মদক্ষতার ম্যাথ করব। আসো কর্মদক্ষতার ম্যাথ শুরু করবো আমরা এখন। কর্মদক্ষতার যদি আমি একটা ম্যাথ দেখাই, এই যে এই যে, খুবই ছোট একটা ম্যাথ, একটা দিয়ে সব কভার। একটা হচ্ছে পি মোটর, একটা হচ্ছে কিউ মোটর, পি মোটর এবং কিউ মোটর। আচ্ছা, প্রথমে বলছে ক্ষমতা, ক্ষমতা পি মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট, কিউ মোটরের ক্ষমতা হচ্ছে 2.4 কিলোওয়াট। পি মোটরের ক্ষমতা 2.5 কিলোওয়াট, কিউ মোটরের ক্ষমতা 2.4 কিলোওয়াট। আচ্ছা, এবার খেয়াল করো, এরপরে বলছে ভর কতটুকু পানি তুলতে পারে, কতটুকু পানি তোলে, কতটুকু পানি তোলে। পি মোটরটা পানি তোলে 2000 কেজি, কিউ মোটরটা পানি তোলে 2100 কেজি, 2100 কেজি। আচ্ছা, কত মিটার উচ্চতায় পানি তোলে, কত উঁচুতে পানি তোলে, কত উঁচুতে পানি তোলে, একটু সুন্দর করে লিখো তোমরা, ঠিক আছে, আমার লেখা সুন্দর হচ্ছে না। কত উঁচুতে পানি তোলে, পি মোটরটা 20 মিটার উচ্চতায় পানি তোলে, কিউ মোটরটা 15 মিটার উচ্চতায় পানি তোলে, কিউ মোটরটা 15 মিটার উচ্চতায় পানি তোলে। আচ্ছা, সময় কতক্ষণ লাগে, সময় পি মোটরের সময় লাগে 210 সেকেন্ড, কিউ মোটরের সময় লাগে 180 সেকেন্ড, 180 সেকেন্ড। আর জি তো সব জায়গায় সেম, 9.8, 9.8, ঠিক আছে। বলতেছে পি মোটরটা 2500 ওয়াট বিশিষ্ট, কিলোওয়াট মানে কত, 1000 না, তার মানে 2500 ওয়াট বিশিষ্ট 20 মিটার উচ্চতায় 2000 কেজি পানি তুলতে পি মোটরটার 210 সেকেন্ড সময় লাগে। খেয়াল করুন, পি মোটরটার 20 মিটার উচ্চতায় 210 সেকেন্ডে 2000 কেজি পানি তুলে ফেলে, ঠিক আছে, এবং মোটরটার ক্ষমতা 2500 ওয়াট। এখন কিউতে আসো, কিউ মোটরটার ক্ষমতা 2400 ওয়াট, এই মোটরটা 180 সেকেন্ডে 15 মিটার উচ্চতায় 2100 কেজি পানি ও তুলতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন বলছে কি, পি দ্বারা ওঠানো পানির বিভব শক্তি ও ক্ষমতা, বিভব শক্তি ও হচ্ছে কি ক্ষমতা, পি দ্বারা ওঠানো পানির বিভব শক্তি ও হচ্ছে কি ক্ষমতা। কোন মোটর ভালো, কোন মোটর ভালো, কোন মোটর ভালো। আচ্ছা, এরপরে বলছে পাম্পের কর্মদক্ষতা 60%, এটা আরেকটা ম্যাথ। আচ্ছা, এতটুকু আমরা আগে করি। আচ্ছা, এটা করি যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, শক্তি সংরক্ষণশীলতা কোনটা জানি, শক্তি সংরক্ষণশীলতা এটা কোনটা, মোটরের ক্ষেত্রে এটা কোনটা, একটা মিনিট, সরি লাইট অফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, কি বলছি, শক্তি সংরক্ষণশীলতা নীতি। এটা কোনটা জানি ছিল ম্যাথ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। আচ্ছা, এটা পরে দেখবো, এটা পরে দেখবো। প্রথমত আসো, প্রথমত এই দুইটা পি দ্বারা ওঠানো পানির বিভব শক্তি ও ক্ষমতা। আচ্ছা, পি মোটরটা, পি মোটর বলছে বিভব শক্তি ও ক্ষমতা। বলতে পারো ভাইয়া এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা, ক্ষমতা তো দেয়া আছে। যারা কোয়েশ্চেন করছে ওরা বলত, আমি অনেক চালাক, কিচ্ছু বুঝিনি, কচুটা বুঝছো। খেয়াল করো, এই ক্ষমতাটা হচ্ছে কি মনে আছে, মোট প্রদত্ত ক্ষমতা। যেটা দেয়া থাকে ওইটা হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা। তুমি যেটা বের করবা এটা হচ্ছে কি লভ্য কার্যকর ক্ষমতা। বুঝছো? তুমি বের করবা কোনটা, মোটর অ্যাকচুয়ালি কতটুকু কাজ করছে, ওই ক্ষমতাটা তুমি বের করবা। আর দেয়া থাকবে কোনটা, মোট প্রদত্ত ক্ষমতাটা দেয়া থাকবে। আচ্ছা, এবার আসো, বলছে কি পি দ্বারা ওঠানো পানির বিভব শক্তি, ইপি, ইপি mgh। এম মানে কত, 2000 কেজি, 2000 কেজি। জি মানে কত, 9.8। কত মিটার উচ্চতায় তুলছে, 20 মিটার উচ্চতায় তুলছে। দ্যাট মিনস পি মোটরের ইপি অর্থাৎ বিভব শক্তি হচ্ছে 2000 ইন্টু 9.8 ইন্টু কত, 20, 392, 392,000 কত জুল। তাহলে পি দ্বারা ওঠানো পানির বিভব শক্তি হচ্ছে কত, 392,000 জুল। আচ্ছা, ক্ষমতা, 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 ক্ষমতা পি মানে হচ্ছে এমজি এইচ বাই টি, অথবা ডাব্লিউ বাই টিও লেখা যায়, আমরা এমজি এইচ বাই টি লিখলাম। এমজি এইচ আমরা বের করছি না, 392,000। টি হচ্ছে কত, টি কত, ওই যে দিয়ে দিছে 210 সেকেন্ড, 210 সেকেন্ড। আচ্ছা, ক্ষমতা বের করো, 392,000 ডিভাইডেড বাই 210, 1866.66, 1866.66 কত ওয়াট। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে কি তোমার আউটপুট। ওই যে একটু আগে বলতেছিলাম আউটপুট ইনপুট, এটা হচ্ছে কি তোমার আউটপুট। দ্যাট মিনস তুমি কতটুকু ক্ষমতা পাচ্ছ, তুমি মোটরটার থেকে কতটুকু ক্ষমতা পাচ্ছ, এটাই হচ্ছে কি তোমার আউটপুট। তুমি মোটরটার থেকে কত পাচ্ছ, এটাই হচ্ছে কি তোমার আউটপুট। আর ক্ষমতা ছিল কত, 2500 ওয়াট। এবার বুঝতেছো কর্মদক্ষতা জিনিসটা কি, মোটরটাতে ক্ষমতা দিয়ে আছে 2500 ওয়াট, কিন্তু ওই যে শব্দ শক্তি, তাপ শক্তি, বাতাসের বাধা, এগুলোর কারণেও কাজ করতে পারছে মাত্র 1866 ওয়াট। তার মানে এটা ডিভাইডেড বাই এটা করলে তুমি কি পাবা, কর্মদক্ষতা পাবা। তুমি আশা করি বুঝে গেছো। আচ্ছা, এখন আসো রাস্তাটা করি। বলছে কোন মোটরটা ভালো, বলছে কি কোন মোটরটা ভালো। আসো, দ্যাট মিনস কি নির্ণয় করতে হবে বুঝো, পি মোটরটা কত পার্সেন্ট কাজ করতে পারে, কিউ মোটরটা কত পার্সেন্ট কাজ করতে পারে, এটা মানে হচ্ছে কর্মদক্ষতা। তাহলে যে মোটরের কর্মদক্ষতা বেশি সেই মোটর ভালো। যার কি বেশি, কর্মদক্ষতা বেশি, যে বেশি কাজ করতে পারে, যে বেশি পরিমাণ কাজ করতে পারে, যার কর্মদক্ষতা বেশি সে ভালো, সে কি হয়, ভালো হয়। যার কর্মদক্ষতা বেশি হয় সে কি হয়, ভালো হয়। এই জিনিসটা মাথায় রাখবা, যার কর্মদক্ষতা বেশি সেই মোটরটা কি হয়, ভালো হয়। তাহলে পি মোটরের কর্মদক্ষতা বের করো তো, পি মোটরের কর্মদক্ষতা, পি এর জন্য ইটা, ইটা অফ পি এভাবে বের করো, ইটা অফ পি। আচ্ছা, লভ্য কার্যকর ক্ষমতা কত, পি এর লভ্য কার্যকর ক্ষমতা তুমি বের করে ফেলছো, 1866.66। পি এর লভ্য কার্যকর ক্ষমতা 1866 দশমিক কত, 66, ডিভাইডেড বাই ইয়া কত, মোট প্রদত্ত ক্ষমতা কত, মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে 25,000, 25,000, 2500, 2.5, এটা 2500, 2500 ইন্টু কত, 100। তাহলে পি মোটরের কর্মদক্ষতা কত হবে, ডিভাইডেড বাই 2500 ইন্টু 1000, সরি 100, 74.66। তার মানে এই যে পি মোটরটা কাজ করতে পারে কতটুকু, 74.66 পরিমাণ কাজ করতে পারে। আচ্ছা, তাহলে কিউ মোটরটা, কিউ মোটরটা, কিউ মোটর যেটা আছে, তাহলে নিচে থাকবে কি মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা, উপরে, উপরে তুমি কি করবা, লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা মানে কত, mgh বাই টি, লভ্য কার্যকর ক্ষমতা মানে কত, mgh বাই টি ইন্টু কত আছে, 100 আছে। তাহলে কিউ মোটরটা কতটুকু পানি তুলতেছে, 2100 কেজি, জি কত, 9.8। কত উচ্চতায় পানি তুলতেছে, 15 মিটার উচ্চতায় পানি তুলতেছে। টি মানে কত, ওইটি, টি মানে হচ্ছে 180 সেকেন্ড। আর মোট প্রদত্ত ক্ষমতা কত দিছে এটাতে, 2400 ওয়াট, 2400, 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট, 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট, 2.4 কিলোওয়াট মানে 2400 ওয়াট ইন্টু কত, 100%। তাইলে আসো, তাইলে আসো, 2100 ইন্টু 9.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই 2400 ইন্টু 100, 71.4। তাহলে পি আর কিউ মোটরটার মধ্যে, পি আর কিউ মোটরটার মধ্যে পি মোটরটা কাজ করতেছে 74%,
কিউ মোটরটা কাজ করতেছে কত পার্সেন্ট? 71.4%। দ্যাট মিনস কোন মোটর ভালো? কোন মোটর ভালো তুমি নিজে বলো। পি মোটরটা ভালো না? পি মোটরকে যত ইনপুট দিচ্ছ, পি মোটরকে তুমি যত ইনপুট দিচ্ছ তার 74% আউটপুট হিসেবে দিচ্ছে, যেখানে কিউ মোটরটার আউটপুট দিচ্ছে কত? মাত্র 71%। দ্যাটস ওয়াই পি মোটরটা বেটার। আচ্ছা, এবার আসো দাঁড়া একটা মিনিট, এই জন্য একটা চোখে পড়ে আমার একটা জিনিস চোখে পড়ছে। তো তোমরা এটা তুলে নাও ততক্ষণ, ঠিক আছে? আমি একটা জিনিস দেখি। আচ্ছা, আচ্ছা শেষ আমাদের। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা লিখি। লিখি। আচ্ছা, আমি এবার যেটা লিখতেছি সেটা হচ্ছে পি মোটর, অথবা তুমি কিউ মোটর দিয়ে করতে পারো। আমি পি মোটর দিয়ে দেখাবো, তুমি কিউ মোটর দিয়ে করবা। পি মোটর শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা? আচ্ছা, মোটরের ক্ষেত্রে বা কর্মদক্ষতার মধ্যে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কিনা কেমনে বুঝবো? মানে কিনা, আচ্ছা, মোটরের ম্যাথে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানতেছে কিনা এটা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি যদি লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি আর অপচয়কৃত শক্তির যোগফলের সমান হয়, অপচয়কৃত শক্তির যোগফলের যদি সমান হয় তাহলে বুঝবো শক্তি সংরক্ষণ হয়েছে। মোট প্রদত্ত শক্তি যদি লভ্য কার্যকর শক্তি আর অপচয়কৃত শক্তির সমান হয় তাহলে বুঝবো মোট প্রদত্ত শক্তি, সরি, যদি সমান হয় তাহলে বুঝবো শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে। আচ্ছা আসো, আসো এটা দিয়ে করে ফেলি, পি দিয়ে করে ফেলি। বলছে কি মোট প্রদত্ত শক্তি। আচ্ছা, ক্ষমতা চিন্তা করো তো, পি মোটরের, পি মোটরের প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা কত? 2500 ওয়াট। তাহলে পি মোটরের মোট প্রদত্ত শক্তি কিভাবে নির্ণয় করবা? শক্তি, আচ্ছা শক্তি পি ইজিক্যাল টু যদি ডাব্লিউ বাই টি হয়, পি ইজিক্যাল টু যদি কি হয়? ডাব্লিউ বাই টি হয়, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কি হবে? পিটি না? কৃত কাজ মানে তো শক্তি, তাহলে শক্তি হবে কি? পি, সরি, ডাব্লিউ ইজিক্যাল টু পিটি, ডাব্লিউ ইজিক্যাল টু পিটি, পিটি এটা হচ্ছে এই ক্ষমতা পি। পি মানে কত? 2500 ইন্টু টি কত দেওয়া আছে? 210, 210। তাহলে 2500 ইন্টু 210 করো, 2500 ইন্টু 210, 525 52500 জুল। তার মানে পি মোটরের মোট প্রদত্ত শক্তি কত? মোট প্রদত্ত শক্তি হচ্ছে 525,000 জুল। এখন এটা যদি মোট প্রদত্ত শক্তিটা যদি লভ্য কার্যকর শক্তি আর অপচয়কৃত শক্তির সমান হয় তাহলে বুঝবা তোমার ম্যাথ ঠিক আছে। লভ্য কার্যকর শক্তি আর অপচয়কৃত শক্তির যোগফল যদি সমান হয় তাহলে বুঝবা তোমার ম্যাথ ঠিক আছে। আচ্ছা, এতটুকু তাহলে আমাদের ম্যাথের একটা পার্ট। এবার আমরা বের করবো কি লভ্য কার্যকর শক্তি। খেয়াল করো তো, লভ্য কার্যকর ক্ষমতা তুমি কত পাইছো? লভ্য কার্যকর ক্ষমতা তুমি কত পাইছো? লভ্য কার্যকর ক্ষমতা তুমি পাইছো হচ্ছে 1866.66 ওয়াট, 1866.66 ওয়াট। আচ্ছা, তারপরে 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 লভ্য কার্যকর ক্ষমতা না, কি জানি, হ্যাঁ লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি কত পাইছো তুমি? তাহলে লভ্য কার্যকর শক্তি কিভাবে বের করবো? এই যে ডাব্লিউ ইজিক্যাল টু পিটি, পি মানে হচ্ছে 1866.66 ইন্টু টি মানে হচ্ছে কত? 180। তার মানে লভ্য কার্যকর শক্তি কত? লভ্য কার্যকর শক্তি হচ্ছে 1866.66 ইন্টু 180। দ্যাট মিনস 336,000, 336,000.6 জুল, 0.6 জুল। বুঝতেছো? বুঝতেছো? পড়া বুঝতেছো এখন? 0.6 জুল। তাহলে লভ্য কার্যকর শক্তি আমরা বের করছি, মোট প্রদত্ত শক্তি আমরা বের করছি। এখন অপচয়কৃত শক্তি আর লভ্য কার্যকর শক্তির যোগফল যদি মোট প্রদত্ত শক্তির সমান হয় তাহলে আমার ম্যাথ ঠিক আছে। এখন দেখো তো অপচয়কৃত শক্তি কত? অপচয়কৃত শক্তি
অপচয়কৃত শক্তি কত। দেখো তো ক্ষমতা কত দেওয়া ছিল, 2.5 কিলোওয়াট। তাইলে কি জানি বলে মোট প্রদত্ত শক্তি কত, মোট প্রদত্ত শক্তি ছিল হচ্ছে 525,000, আর লভ্য কার্যকর শক্তি কত পাইছি, 336,000.6 জুল। ঠিক আছে, মোট প্রদত্ত শক্তি ছিল 525,000 জুল, শক্তি পাইছি কত, 336,000.6 জুল। ঠিক আছে, তাহলে অপচয়কৃত শক্তি কত, তাহলে অপচয় হয়েছে 188,999.4, 188,9 188,999.4 জুল। তাহলে অপচয়কৃত শক্তি কত, 188,999.4 জুল। তাহলে এই যে এটা আর এটার যোগফল যদি এটার সমান হয়, তাহলে মোট প্রদত্ত শক্তি সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যদি যোগ করো, যোগ করার পর দেখবা হচ্ছে কি সমান, তার মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি কি করে, শক্তি সংরক্ষণশীলতা নীতি কিভাবে বের করবে, এটা এটা বোঝা হচ্ছে মেইন। যখনই বলবে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কিনা বের করো, তুমি কি করবা, মোট প্রদত্ত শক্তি সমান লভ্য কার্যকর শক্তি যোগ অপচয়কৃত শক্তি কিনা এটা বের করবা, তাহলে তোমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে তোমার কাজ শেষ। আচ্ছা, এবার 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 আচ্ছা, লাগবে না, লাগবে না। তাহলে এতটুকু হচ্ছে কি তোমাদের আজকে চ্যাপ্টারটা। এই এতটুকু যদি তুমি একটু বোঝো না, এতটুকু যদি তুমি একটু বোঝো, তোমার আমার মনে হয় না তোমার থেকে আর এক্সট্রা কোনো কিছু পড়তে হবে। ঠিক আছে, গাইডের দু একটা সিকিউ দেখবা, দেখবা হচ্ছে সব সেম। প্রথম 20টা সিকিউ দেখবা, প্রথম হচ্ছে দেখবা হচ্ছে যা যা করাইছি, যা যা করাইছি তা সব সেম। কিন্তু কিন্তু আমি বলি একটা এক্সেপশন আছে, একটা এক্সেপশন আছে। সেটা হচ্ছে যদি এমন থাকে, এটা রাজশাহী বোর্ড 23 আসলেও তোমরা পাবা, এই জিনিসটা দেখবা, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল সমান হচ্ছে গতি ঘর্ষণ সহগ, ঘর্ষণ বল সমান হয় হচ্ছে গতি ঘর্ষণ সহগ গুণ হচ্ছে তোমার ওজন। এই জিনিসটা দেখবা রাজশাহী বোর্ড 23-এ, এটা দেখবা, এটা নিজে নিজে পড়বা, খুবই ইজি ম্যাথ। ঘর্ষণ বল সমান হচ্ছে কি গতি ঘর্ষণ সহগ গুণ কত হয়, ওজন হয়। এই জিনিসটা মাথায় থাকবে, আশা করি থাকবে। তাহলে আজকে আমরা এতটুকুতে রাখি, আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা এতটুকুতেই শেষ, আমাদের আর কোনো কিছু আমাদের বাকি নেই। তাহলে এটা যদি তুমি আজকে ঠিকভাবে বুঝো, আমার মনে হয় তোমার এই চ্যাপ্টারটাতে কখনো আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা।